হ্যালো, আসসালামু আলাইকুম। আমার কথা কি শুনতে পাচ্ছেন? হ্যালো। অল আর রিকোয়েস্টেড টু রেসপন্ড। হ্যাঁ, আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যালো, শুনতে পাচ্ছেন না আপনারা? জি, শোনা যাচ্ছে। ওকে। সো প্রথমত হচ্ছে যে এই যে আপনাদের মধ্যে একটা প্রবণতা যেটা হচ্ছে না বলার। ধরুন, আমরা এখানে যারা আছি সবাই চার্টার্ড অ্যাকাউন্টেন্সিতে পড়তে আসছি এই স্বপ্ন নিয়ে যে আমরা সবাই একদিন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হব। আপনি চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হয়ে গেলেন, আপনি অনেক কিছু জানেন। এখন এই জানা বিষয়বস্তুগুলোকে সবার সাথে তুলে ধরতে হলে আপনাকে অবশ্যই প্রত্যেকটা জায়গায় কথা বলার ক্ষেত্রে ইউজ হতে হবে, যেটা আমাদের অধিকাংশের ক্ষেত্রেই নেই। এবং এটা আসলে অনেকের মধ্যে এই বিষয়টা লক্ষ্য করা যায় না। তো এটাতে কি আমাদের কোনো অ্যাডভান্টেজ আছে? অফকোর্স নেই। এটা আমাদের জন্য একটা ডিসঅ্যাডভান্টেজ। নয় আসতেছে থেকে। ওকে। তো তাহলে সেই ক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে? অন্তত পক্ষে আমরা যদি কোনো একটা কিছু নিজে থেকে বলতে না পারি, কেউ যদি বলে সেক্ষেত্রে তো রেসপন্স করতে পারি, তাই না? তো আপনি প্রাথমিকভাবে কারো কথা বলায় রেসপন্স করার মাধ্যমেই এটা সূত্রপাত ঘটাতে পারবেন যে আমি, হ্যালো, এখানে বেল্লাল নামে মেবি একজন আছে, ওনার মাঝে মাঝে আনমিউট হয়ে যাচ্ছে, ভাই আপনি মিউট রাখবেন, ঠিক আছে? হ্যালো। আপনার এখান থেকে নয়েজ আসতেছে মাঝে মাঝে, হ্যাঁ। তো এটা একটু লক্ষ্য রাখবেন। সামিউল কি ভেতরে আছেন? সামিউল। ওকে। তো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব যে আপনারা সবাই যারা আছেন তারা এখানে আমাদের কর্পোরেট ল অ্যান্ড প্র্যাকটিসে হচ্ছে সঞ্জীব পাল এসিয়ে দাদা আছেন। আমাদের রেজাল্ট পরবর্তী কর্পোরেট ল অ্যান্ড প্র্যাকটিসের প্রথম ক্লাস আজকে রেজাল্ট পরবর্তী, বাট এমনিতে দুইটা বা তিনটা ক্লাস হয়েছে। তো আপনারা ক্লাসটা দেখুন, এনজয় করুন। যদি দেখে আপনাদের ভালো লাগে তাহলে আপনারা আমাদের সাথে জয়েন হতে পারবেন। হ্যাঁ, এটা আমাদের দিক থেকে একটা অপশন। তো আপনারা আগে ক্লাস দেখবেন, দেখে যদি ভালো লাগে দেন জয়েন হবেন। তো আমার কথা কি লাউড এন্ড ক্লিয়ার? কথা কি এখন শোনা যায়? জি, কথা ক্লিয়ার আছে। ওকে, মাত্র একজন শুনতে পারছেন। আচ্ছা, একটা কথা বলি কেমন? এই মুহূর্তে একটা প্রশ্ন করব, এই প্রশ্নের উত্তরে যারা রিপ্লাই দিবে ওইটাই তাদের বেলা হবে। এবার জিজ্ঞেস করি, আমরা সবাই কি চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট হতে পারবো? জি দাদা। তারপর পারবো। একজনে বলছে বাকিরা কি পারবো না মনে হয়। পারবো। কি ভাই? হ্যাঁ, তারপর আর কেউ? কি শাহিন ইসলাম ভাই, আপনি এখানে উত্তর দিচ্ছেন না কেন? আপনি তো আগের দুইটাতে দিচ্ছেন। হ্যালো। হ্যালো। জি। হ্যালো। জি জি, ভাইয়া। হ্যাঁ। পারবো। তাহলে আমরা আমরা সবাই তো চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হতে পারবো নাকি? পারবো। ইনশাল্লাহ। ইনশাল্লাহ। ইনশাল্লাহ, এক্স্যাক্টলি। সো এটা বলতে হবে, এটা বলতে হবে ভাই। সৃষ্টিকর্তা কখন কার কথাকে কবুল করে ফেলে এটা কেউ বলতে পারবে? আমরা যদি অন্তত এই কথাগুলোতে রিপ্লাই না দেই তাহলে কোনটাতে রিপ্লাই দিব ভাই বলেন? আপনি বিয়ে পড়তে গেলেও তো আপনাকে অন্তত তিনবার কবুল বলতে হবে, সেটাকে আপনার বদলে আরেকজন বলে দিলে হবে? হবে না। তো এই কথাগুলা কেন বলা? যাতে করে আপনারা একটু রেসপন্সিভ হন। আদারওয়াইজ ক্লাস করে আপনারাও মজা পাবেন না, যিনি কোর্স কন্ডাক্ট করবেন ওনার কাছেও ভালো লাগবে না। একদম প্রত্যেকটা সাবজেক্টের বেলায় আমি এটা বলতেছি, ঠিক আছে? আর আমি বলবো প্রত্যেকটা সাবজেক্টই আপনারা এনজয় করেন, দেখেন, তার পরবর্তীতে জয়েন করেন। এবং এক একটা সাবজেক্ট আমাদের এখানে এক একজন মেন্টর নিচ্ছেন। তো প্রত্যেকের ক্লাস দেখুন, এক একজন এক একটা স্ট্র্যাটেজি ফলো করেন, এক এক ভাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছে। তা আমি বলবো যে সবার ক্লাস দেখুন, দেখে দেন আমাদের সাথে জয়েন হতে পারবেন। সো এটা আমি মনে করি অনেক বড় একটা অপরচুনিটি। ওকে।
কেমিক্যাল নিয়ে মারামারি হচ্ছে না কোনটা দেবো ওকে, তো আমাদের দাদা কিছুক্ষণের মধ্যেই জয়েন করতেছে, সঞ্জীব পাল এসিয়ে দাদা। তো আপনারা সকলে ক্লাসটাকে আশা করব যে পার্টিসিপেটিভ করে তুলবেন এবং সেখান থেকে আপনারা অনেক কিছু জানতে পারবেন বলে আমি বিশ্বাস করি। যদি ক্লাসটা ভালো লাগে অফকোর্স লাস্টে ফিডব্যাকও দিতে পারেন, আপনার মূল্যবান মতামত জানাতে পারেন, এবং সেই সাথে যে কোনো ধরনের কোশ্চেন টপিক রিলেটেড লাইক আজকে দাদা যেটা আপনাদেরকে আলোচনা করবে সেটা আপনারা বলতে পারেন। তো আমাদের মাঝে অলরেডি দাদা জয়েন করেছে। নমস্কার দাদা। হ্যাঁ, নমস্কার ভাই। হ্যাঁ কেমন দাদা, আছেন? ভালো আছেন? হ্যাঁ দাদা হ্যাঁ, আমি ভালো নমস্কার, আছি। ভালো আছি। ওকে দাদা, তাহলে আমরা শুরু করে দিই দাদা। হ্যাঁ, ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। সবাইকে শুভ সন্ধ্যা। আশা করি সবাই ভালো আছেন। আমাদের এই কর্পোরেট ল প্র্যাকটিস ক্লাসটা আমরা লাস্ট 3টা ক্লাস নিয়েছিলাম, হয়তো অনেকেই জয়েন করেছেন। আর আজকে আমার 4র্থ ক্লাস। আজকে হচ্ছে আমাদের এক্সাম এই দেওয়ার পরে, মানে এক্সাম রেজাল্ট দেওয়ার পরে ফার্স্ট ক্লাস। আপনারা এক্সাম রেজাল্ট দেওয়ার পরে অনেক হয়তো কনফিউশন ছিলেন যে পাস করবেন কিনা বা পাস আসবে কিনা, কিংবা কি হয়তো নতুন ভাবে অ্যাটেম্পট নেবেন, যে প্রিভিয়াস অন্য সাবজেক্ট ছিল এখন আবার নতুন করে আপনারা কর্পোরেট ল প্র্যাকটিসটাকে এখানে অ্যাড করতে চাচ্ছেন। তাদের জন্য আজকে হয়তো এই কর্পোরেট প্র্যাকটিস ক্লাসটা খুব ইম্পর্টেন্ট। যারা প্রিভিয়াসলি এই এক্সামটা দিছেন তারা আসলে বুঝতেছেন যে আসলে আপনাদের আসলে উইকনেসটা কোথায় ছিল। আপনার যেহেতু এই সাবজেক্টটা আসে নাই, তাহলে হয়তো নিশ্চয়ই কোথাও উইকনেস ছিল। এখন ওই উইকনেস গুলোকে আপনাদেরকে এখন আইডেন্টিফাই করতে হবে। এই জন্য এখন এই ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট আপনাদের জন্য। এই জন্য যে আপনারা এই ক্লাসের মাধ্যমে আইডেন্টিফাই করতে হবে যে আপনাদের কোথায় উইকনেস গুলো ছিল। যদি আপনারা নিজেরাই নিজেদের উইকনেস গুলো আইডেন্টিফাই করতে পারেন, তাহলে আমি আশা করি যে আপনাদের নেক্সট অ্যাটেম্পট, যে নেক্সট পরীক্ষা হবে, সেখানে আপনারা সাকসেস হতে পারবেন। সো এই সাকসেস হওয়ার জন্য আপনাদেরকে কিছু টেকনিক সেটা জানতে হবে। শুধু এই কর্পোরেট ল প্র্যাকটিস যেটা যারা পরীক্ষা দিয়েছেন প্রিভিয়াসলি বা যারা নতুন করে পরীক্ষা দিবেন, তাদের একটু জানতে হবে যে কর্পোরেট ল প্র্যাকটিস সিলেবাসটা যে এত বিশাল, যে এটা আসলে এই 2 মাস বা 3 মাসের প্রিপারেশন নিয়ে এটা আসলে কমপ্লিট করা সম্ভব না বা পাস করা সম্ভব না। যার কারণে আমাদের কি করতে হবে, টেকনিক অবলম্বন করে খুব শর্টকাট প্রিপারেশন নিয়ে যাতে পরীক্ষায় পাস করতে পারি সেটা, সেই টেকনিকটা জানতে হবে। আর হচ্ছে সাথে আমরা আমাদের প্র্যাকটিসিং লাইফে এই সাবজেক্টটা খুবই ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ। যারা প্রফেশনাল থাকবেন বা প্র্যাকটিস করবেন তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। তো এটা তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। তবে প্র্যাকটিসিং এর জন্য সেখানে অনেক ডিটেলস পড়তে হবে। যখন কাজ করব তখন আমরা অনেক কিছু পড়তে পারবো, জানতে পারবো। বাট পরীক্ষার জন্য আপনাকে ডিটেলস পড়তে হবে না, আপনাকে টেকনিক অবলম্বন করে এই সিলেবাসটাকে শেষ করতে হবে। তো যেহেতু অলরেডি 11টা বেজে গেছে, আমি আসলে ডিটেলস কথা আর বাড়াচ্ছি না। আমি আজকে যে আমাদের যে কোর্স, যে কন্টেন্ট উপরে আমরা আজকে ক্লাসটা নেব, তার উপরে আমরা চলে যাচ্ছি। এটা একটা থিওরিটিক্যাল ক্লাস, আপনাদেরকে মাথায় রাখতে হবে কর্পোরেট ল প্র্যাকটিস ক্লাসটা সম্পূর্ণ থিওরিটিক্যাল একটা ক্লাস। এই থিওরিটিক্যাল ক্লাসে হয়তো অনেকক্ষণ শুনতে শুনতে ধৈর্য হারা হয়ে যাবেন, একটু ইন্টারেস্ট পাবেন না। তার জন্য আপনাদেরকে কি করতে হবে, রেসপন্স করতে হবে, কথা বলতে হবে। যখন আমি কোনো কোশ্চেন করি, আমি কোনো কোশ্চেন আপনাদেরকে যখন একটা টপিক নিয়ে আলোচনা করি, তখন আপনাদেরকে যদি কোনো কোশ্চেন থাকে আপনারা যদি ডিসকাস করেন এবং আমি যদি সেই সাথে রেসপন্স করি, তাহলে হচ্ছে কি আপনাদের সেই ইন্টারেস্টটা জাগবে, আপনারা সেটা এই সাবজেক্টটা থিওরিটিক্যাল সাবজেক্টটা পড়ে মজা পাবেন। আর যদি আপনারা যদি কোনো কোশ্চেন না করেন, আমি শুধু গদবাদা পড়ায় যাচ্ছি, আপনারা শুধু শুনছেন, তাহলে এক সময় কি একটা বোরিংনেস চলে আসবে।
তখন ইন্টারেস্ট হারিয়ে ফেলবেন। সো এই জন্য হচ্ছে যে আপনাদেরকে প্রত্যেকটা টপিক যখন আমি কথা বলবো আপনারা কেউ না কেউ কোশ্চেন করবেন, তাহলে দেখবেন যখন ডিসকাস করব তখন মজা পাবেন। এখন আপনারা যদি কোশ্চেন না করেন তাহলে কিন্তু আমি আমার ওই কন্টেন্টের মধ্যেই সীমাবদ্ধ থাকতে হচ্ছে, আমি আর ডিটেলসে যেতে পারতেছি না, ঠিক আছে? সো এটা সম্পূর্ণ কিন্তু একটা ক্লাসকে ফ্রুটফুল করার জন্য, একটা ক্লাসকে সাকসেস করার জন্য, এটা যারা পার্টিসিপেট, যারা আপনারা আছেন স্টুডেন্ট বা যারা এই কোর্সটাকে পড়তেছেন তারাই যদি পার্টিসিপেট করেন আমার সাথে, দেন হচ্ছে আমরা ক্লাসটাকে সাকসেস করতে পারবো, আদারওয়াইজ আমরা পারবো না। সো আজকে হচ্ছে আমাদের কর্পোরেট ল এন্ড প্র্যাকটিস ক্লাসের চতুর্থ ক্লাস। আমরা এই কর্পোরেট ল এন্ড প্র্যাকটিস ক্লাসের কোম্পানি একটা এর উপরে 3টা ক্লাস আমরা অলরেডি নিয়ে নিয়েছি, যেখানে খুব ইম্পর্টেন্ট এরিয়াগুলো আমরা আইডেন্টিফাই করে দিয়েছি যে কোন কোন এরিয়া থেকে প্রিভিয়াসলি কোশ্চেন হয়েছে এবং কিভাবে কোন এরিয়াগুলোতে আপনারা বেশি ফোকাস দিতে হবে এবং কোশ্চেন হবে। এবং আমরা সেটাও দেখাইছি যে এই একটা প্রথম ক্লাস আমরা কোশ্চেন অ্যানালাইসিস করে দেখাইছি যে কি কোন কোন এরিয়াগুলো আসলে কোম্পানি একটা থেকে কোশ্চেন গুলো আসে, আপনাদেরকে কোন কোন এরিয়াগুলো ফোকাস দিতে হবে। আপনার একটা কোম্পানি এক বিশাল বড় এই একটা তো সম্পূর্ণ শেষ করা সম্ভব না। সো আপনাকে ওই এরিয়াগুলোকেই কভার করতে হবে যে এরিয়াগুলো প্রিভিয়াসলি কোশ্চেন আসে। আমরা প্রতিটা ক্লাসের শেষে বা প্রতিটা ক্লাসে একটু এক্সাম ওরিয়েন্টেড কোশ্চেন দেখাইছি এবং সেটার সাথে আনসার যে কি ধরনের কোশ্চেন হয়। আমরা আজকের ক্লাসেও কিছু কোশ্চেন আমাদের টপিকসটা আলোচনার পরে আমরা কিছু কোশ্চেন দেখাবো এবং কিভাবে এটার উপরে কি ধরনের পরীক্ষা এক্সাম কোশ্চেন আসতে পারে সেগুলো দেখাবো। এছাড়া আমাদের থার্ড ক্লাস যেটা আছে সেটা আমি শুধু কন্টেন্ট গুলো কমপ্লিট করছি, বাট কোনো এক্সাম্পল দেখাইতে পারি নাই। সো আজকের ক্লাসে যদি আমি আমার কোর্স কন্টেন্ট গুলো কমপ্লিট করতে পারি, সেই সাথে আমি থার্ড ক্লাসের উপরে কিছু এক্সাম্পল আপনাদেরকে দেখাবো, যেটা আপনারা পরীক্ষায় যে ধরনের কোশ্চেন গুলো আসে এবং সেগুলো কিভাবে আনসার আপনারা করতে পারেন। এছাড়া আমরা কোম্পানি একটার উপরে আমরা আরেকটা ক্লাস নেব। আমরা কিছু রিয়েল কেস বা এক্সাম্পল দিয়ে প্র্যাকটিস, মানে রিয়েল লাইফ এক্সাম্পল দিয়ে আমরা দেখাবো আপনাদেরকে, তাহলে আপনারা বুঝতে পারেন। সো আপনারা একটু রেসপন্স করবেন যে যে টপিকস আমরা আলোচনা করব, যদি আপনাদের কোনো কনফিউশন থাকে আপনারা রেসপন্স করবেন, তাইলে হচ্ছে আমি এই ক্লাসটাকে কন্টিনিউ করতে পারবো খুব সুন্দরভাবে। সো আজকে হচ্ছে যে আমাদের 4টা কন্টেন্টের উপর আমরা আজকে কথা বলবো, সেটা হচ্ছে কর্পোরেট যে ইভেন্ট এন্ড লিগ্যাল প্রসেস লিকুইডেশন। প্রথম হচ্ছে যে একটা কোম্পানি যে লিকুইডেশন প্রসেসটা, একটা কোম্পানি কিভাবে লিকুইডেশন হয় বা উইন্ডিং আপ হয় তার ফুল প্রসেসটা আমরা দেখবো আজকে। এই লিকুইডেশন বা উইন্ডিং আপ থেকে প্রিভিয়াসলি কোশ্চেন আসছে, এটা সামনে কোশ্চেন হইতে পারে। সো এটা একটু আপনারা ভালো করে মনোযোগ সহকারে শুনবেন এবং কোন ক্ষেত্রে কি ধরনের প্রসেসটাকে ফলো করতে হয় সেই প্রসেসটা আমরা একটু দেখাবো। আপনি খুব শর্ট করে আপনাদেরকে দেখাবো, আপনারা পরীক্ষার হলে এই শর্টটাকে মাথায় রেখে পরীক্ষায় ডিটেলস লিখতে হবে আপনাদের মতো করে। যে কোম্পানি অ্যাক্টের ভাষায় লিখতে হবে জাস্ট এমন না, অ্যাজ এ প্র্যাকটিশনার, অ্যাজ এ প্রফেশনাল হিসাবে আপনার অপিনিয়ন দিবেন, জাস্ট হচ্ছে কোম্পানি অ্যাক্টকে রেফার করে আপনার মতো করে জাজমেন্ট দিবেন। সো আমরা সবকিছু শর্টকাট করে মাথায় রাখবো এবং পরীক্ষার হলে আমাদের মতো করে আমরা এক্সপ্লেন করব। জাস্ট আপনার ওই শর্টকাট যে টপিকসটা আপনার ইম্পর্টেন্ট সেটা আপনি ওই পরীক্ষার খাতায় লিখছেন কিনা সেটা হচ্ছে মেইন এখানে, ঠিক আছে? এটা যে আমাকে একবারে কোম্পানি আইনের ভাষায় লিখতে হবে জিনিসটা এমন না। হ্যাঁ, সো আমরা লিকুইডেশন বা উইন্ডিং আপ এরিয়াটা নিয়ে আমরা একটু কভার করবো আজকে। এছাড়া আমাদের যে লাস্ট 2020 যে অ্যামেন্ডমেন্টটা আসছে, সেই অ্যামেন্ডমেন্টে আমাদের একটা জিনিস একটু ইনক্লুড হয়েছে, সেটা হচ্ছে 1% কোম্পানি। আমরা আগে জানতাম যে 2 টাইপ অফ কোম্পানি, একটা হচ্ছে প্রাইভেট লিমিটেড কোম্পানি আর একটা হচ্ছে পাবলিক লিমিটেড কোম্পানি। এই প্রাইভেট এবং পাবলিক লিমিটেড বাইরে নতুন করে আরেকটা কোম্পানি আসছে, সেটা হচ্ছে 1% কোম্পানি। সো এই 1% কোম্পানি কিভাবে ফরমেশন হয়, তার রেজিস্ট্রেশনটা কিভাবে নিতে হয়, তার ম্যানেজমেন্ট প্রসেসটা কি, এর ডিটেলস প্রসেসটা আমরা আজকের ক্লাসে জানতে পারবো। ঠিক কোম্পানির মতোই একটা ইন্ডিভিজুয়াল বা ফার্ম বা একটা প্রপার্টিশিপ বিজনেস কিভাবে ব্যাংক্রাপসি হয়, দেউলিয়া হয়, তার প্রসেসটা কি, সেই প্রসেসটাও আমরা আজকে জানবো। সো আমরা আজকে ব্যাংক্রাপসিটাও এখানে কভার করার চেষ্টা করব। এছাড়া আমরা ইন্ডিভিজুয়াল যে ভলেন্টারি এগ্রিমেন্টের যেই প্রভিশন গুলো আছে এবং সেটাও আমরা দেখবো। যদিও আজকের টপিকের সবচেয়ে 3টা জিনিস খুব ইম্পর্টেন্ট, একটা হচ্ছে লিকুইডেশন কোম্পানির, আর একটা হচ্ছে 1% কোম্পানি, দেন হচ্ছে ব্যাংক্রাপসি। ইন্ডিভিজুয়াল ভলেন্টারি এগ্রিমেন্টটা
সরি অ্যারেঞ্জমেন্টটা তেমন ইম্পর্টেন্ট না, বাট আপনাদেরকে ব্যাংক্রাফটসি বা অন্যান্য ক্ষেত্রে এটাকেও একটু প্রাধান্য দিতে হবে। আচ্ছা, লিকুইডেশন বলতে আসলে আমরা কি বুঝি? লিকুইডেশন বলতে হচ্ছে লিকুইডেশন অর উইন্ডিং আপ ইজ দ্য প্রসেস অফ ডিসলভিং অফ এ কোম্পানি অ্যান্ড চেঞ্জিং ইটস অপারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউটিং ইটস অ্যাসেট। একটা কোম্পানি মানে বন্ধ করে দেওয়া, তার সমস্ত অপারেশনকে ক্লোজ করে দেওয়া, তার অ্যাসেট গুলোকে ডিস্ট্রিবিউট করার যে প্রসেসটা, সেটা হচ্ছে একটা লিকুইডেশন। বাট আমরা এটাকে আবার বলতে পারি কি উইন্ডিং আপ, মানে একটা কোম্পানি কিভাবে আমরা বন্ধ করব, তার ফুল প্রসেসটা, তার অ্যাসেট গুলো কি হবে, তারপর হচ্ছে তার অপারেশনটা বন্ধ করার পরে কি প্রসেসে এটা হয়, সেই ফুল প্রসেসটাকে বলা হয় উইন্ডিং আপ প্রসেস বা লিকুইডেশন। এই লিকুইডেশনের পারপাসটা কি? আসলে এই লিকুইডেশনের পারপাসটা হচ্ছে যদি কোম্পানির কোনো লায়াবিলিটি থাকে সেটাকে সেটেল করা, তার যদি কোনো অ্যাসেট থাকে সেই অ্যাসেট গুলোকে সেল করে দেওয়া, এছাড়া তার যদি সকল ধরনের লায়াবিলিটিস সকল এগুলোকে সেটেল করার পরে যদি কোনো সারপ্লাস থাকে সেটাকে মেম্বারদের বা শেয়ার হোল্ডারদের মধ্যে প্রপার ওয়েতে ডিস্ট্রিবিউট করা। এটা হচ্ছে মেইন পারপাস লিকুইডেশনের। আর এই লিকুইডেশনে কোম্পানি অ্যাক্ট অনুযায়ী লিকুইডেশনের তিনটা টাইপস আছে। একটা হচ্ছে মেম্বার্স ভলান্টারি লিকুইডেশন, ক্রেডিটরস ভলান্টারি লিকুইডেশন এন্ড কম্পালসরি লিকুইডেশন। এটা হচ্ছে মেম্বার্স ভলান্টারি লিকুইডেশন, দ্যাট মিনস যে কোম্পানির শেয়ার হোল্ডাররা যখন কোম্পানিকে উইন্ডিং আপ করতে চায় তখন সেটাকে বলা হয় মেম্বার্স ভলান্টারি লিকুইডেশন। আর যখন কোম্পানির যে পাওনাদার আছে, যদি কোম্পানি তার পাওনাদারদের টাকা পরিশোধ করতে ব্যর্থ হয়, তখন ওই কোম্পানির পাওনাদাররা ওই কোম্পানিকে বন্ধ করার জন্য আবেদন করে, তখন ওই প্রসেসটাকে বলা হচ্ছে ক্রেডিটর ভলান্টারি লিকুইডেশন। দেন আরেকটা লিকুইডেশন প্রসেস হচ্ছে যেটা হচ্ছে কম্পালসারি বাধ্যতামূলক লিকুইডেশন। সেটা সাধারণত হাইকোর্ট যে তার অর্ডারের মাধ্যমে কোম্পানিকে লিকুইডেশন করতে হয়। যদি কোর্ট কারো আবেদনের পরিপ্রেক্ষিতে যদি মনে করে কোম্পানি তার এই কোম্পানিটা বন্ধ করে দেওয়া উচিত, তখন সে যদি কোনো অর্ডার করে তখন ওই কোম্পানিকে কম্পালসারি লিকুইডেশন করতে হয়, উইন্ডিং আপ করতে হয়। এই তিনটা লিকুইডেশন প্রসেসের মধ্যে যদি আমরা প্রথমটা দেখি যে মেম্বার্স ভলান্টারি লিকুইডেশন, এই মেম্বার্স ভলান্টারি লিকুইডেশনটা আসলে কি? মেম্বার্স ভলান্টারি লিকুইডেশন ইজ এ প্রসেস, একটা প্রক্রিয়া যেটা ইনিশিয়েটেড বাই দ্য শেয়ার হোল্ডার। এটা শেয়ার হোল্ডার দ্বারা এটা এই উদ্যোগটা নেওয়া হয় অফ এ সলভেন্ট কোম্পানি, একটা সলভেন্ট কোম্পানিকে উইন্ড আপ ইটস অ্যাফেয়ার্স এন্ড ডিস্ট্রিবিউট অ্যাসেট ইন অ্যান অর্ডারলি ম্যানার। একটা প্রসেস প্রক্রিয়ার মাধ্যমে তার যে অ্যাফেয়ার্স আছে বা সম্পদ আছে সেগুলোকে প্রপার ওয়েতে কি করতে ডিস্ট্রিবিউট করার জন্য এই প্রসেসটাকেই মেম্বার্স ভলান্টারি লিকুইডেশন বলে, এবং সেটার ইনিশিয়েটেড বাই হচ্ছে কোম্পানির শেয়ার হোল্ডার। It is used when a company can pay its debt in full, including interest, within a specific period. এটা হচ্ছে যে মেনলি এটা তখনই ইউজ হয় যখন একটা কোম্পানি তার যে পাওনাদারদের যে তার দায় আছে, দেনাপানা আছে, সেটা সে কি করতে পারে ফুললি পরিশোধ করার অ্যাবিলিটি আছে, তখনই সাধারণত এই প্রসেসটা কার্যকর হতে পারে। যদি কোম্পানি তার ফুল অ্যাবিলিটি নাই পরিশোধ করার, তাইলে কিন্তু তখন এটা মেম্বার্স ভলান্টারি লিকুইডেশন বলবে না, তখন সেটাকে ক্রেডিটর ভলান্টারি লিকুইডেশন বলতে হবে। সো এই লিকুইডেশনের প্রসেসের প্রথম শর্ত হচ্ছে যে কোম্পানি এটা শেয়ার হোল্ডারের ইনিশিয়েটিভ নিতে হবে, এবং এক্ষেত্রে কোম্পানি তার যে দেনাপানা আছে সেটা পে করার ফুল ক্যাপাবিলিটি তার থাকে। তারপর হচ্ছে ইনিশিয়েশন অফ মেম্বার্স, যে ভলান্টারি লিকুইডেশনের যে ইনিশিয়েশন সেটা হচ্ছে কি, যেমন একটা প্রসেস ইনিশিয়েট বাই শেয়ার হোল্ডার অফ দ্য কোম্পানি থ্রু এ রেজুলেশন। এই মেম্বার্সদের বা শেয়ার হোল্ডারদের যে ভলান্টারি লিকুইডেশনের এই প্রসেসের মূল শর্ত হচ্ছে এটাকে কি হতে হবে, লিকুইডেশন প্রসেসটা শুরু হবে রেজুলেশনের মাধ্যমে। একটা কোম্পানির শেয়ার হোল্ডাররা একটা রেজুলেশন নিতে হবে, সেটা অর্ডিনারি রেজুলেশন হতে পারে অথবা স্পেশাল রেজুলেশন হইতে পারে। তবে অর্ডিনারি রেজুলেশন ক্যান বি পার্ট যদি কোম্পানি আর্টিকেলস যে অফ অ্যাসোসিয়েশন সেটা যদি এই উইন্ডিং আপ প্রসেসটাকে সেখানে স্পেসিফাই থাকে যে অর্ডিনারি রেজুলেশনের মাধ্যমে কোম্পানির শেয়ার হোল্ডাররা কোম্পানি উইন্ডিং আপ করতে পারবে, এই ধরনের প্রভিশন যদি কোম্পানির আর্টিকেলস অফ অ্যাসোসিয়েশন থাকে তখন এই প্রসেসটা সে যাইতে পারবে। আর এছাড়া
কোম্পানির শেয়ার হোল্ডাররা স্পেশাল রেজুলেশনের মাধ্যমেও এনি আদার কারণে, অন্য কোনো কারণে সেটা কি করতে পারে, আপনার পাশ করেও এই প্রসেসটাকে, এই লিকুইডেশন প্রসেস যাইতে পারে। তবে এই ক্ষেত্রে 75% মেজরিটি, 75% শেয়ার হোল্ডারের থাকবে, সমর্থন প্রয়োজন হবে। যদি 75% শেয়ার হোল্ডার সেটাকে সমর্থন করে এবং তাদের সিদ্ধান্ত এটা পাস হয় ওই রেজুলেশনটা, তাহলে কোম্পানি কি ক্লোজার উদ্দেশ্যে বা কোম্পানি পারপাস এন্ড বিজনেস ক্লোজার উদ্দেশ্যে যদি পাস হয়, তাইলে এই রেজুলেশনটা, এই ভলান্টারি যে মেম্বার্স ভলান্টারি রেগুলেশনটা কি ইনিশিয়েশন হবে। তারপর হচ্ছে ডিক্লারেশন অফ সলভেন্সি। এখানে এই আমরা প্রথমে বলছি যে মেম্বার্স ভলান্টারি রেগুলেশনের যে আরেকটা প্রধানতম সত্য হচ্ছে যে কোম্পানিকে তার যে সলভেন্ট মানে যাদের যে লোন পাওনা আছে বা ডেপ্ট আছে সেটা তার ফুল পরিশোধ করার সামর্থ্য থাকতে হবে। এক্ষেত্রে এগুলো বলছে ডিক্লারেশন অফ সলভেন্সি মানে হচ্ছে যে আপনাকে কোম্পানির যে তার সলভেন্ট সে এবং সে তার লাইবিলিটি পরিশোধ করার তার ক্ষমতা আছে এটা সম্পর্কে তাকে ডিক্লারেশন দিতে হবে। বলছে বিফোর পাসিং দ্য রেজুলেশন অফ মেম্বার্স ভলান্টারি ডিক্লারেশন, director must make a declaration of solvency confirming that, সে কনফার্ম করতে হবে যে কোম্পানি will be able to pay its debt including interest in full within 12 months, মানে 12 মাসের মধ্যে যখন থেকে এই লিকুইডেশন প্রসেসটা স্টার্ট হবে তখন থেকে 12 মাসের মধ্যে তার এই ডেপ্টটা পরিশোধ করার অ্যাবিলিটি আছে। তারপর হচ্ছে দিস ডিক্লারেশন মাস্ট, এই ডিক্লারেশন অবশ্যই থাকবে বি মেড বাই অল অর মেজরিটি অফ দ্য ডিরেক্টর এট আ বোর্ড মিটিং, মাস্ট বি ভেরিফাইড বাই অ্যাফিডেভিট and must include a statement of the company asset and liabilities prepared recently and must be filled with register of joint stock company within 15 days from the date of passing the regulation। বলছে যখন থেকে এই রেগুলেশনটা পাস করা হবে ততদিন থেকে পরবর্তী 15 দিনের মধ্যে সেটা জয়েন্ট স্টক কোম্পানির কাছে করতে হবে। একটা ব্যাড সাউন্ড আসতেছে মেবি। মিস্টার বেলাল হোসেন, আপনি একটু মিউট করতে হবে। মিস্টার বেলাল হোসেন, আচ্ছা আমাকে শোনা যাচ্ছে তো? হ্যালো, হ্যাঁ শোনা যাচ্ছে। শোনা যাচ্ছে। এখানে বলছে যে আমরা যেটা বললাম যে যখন স্পেশাল রেজুলেশনটা নেওয়া হবে বা রেজুলেশনটা নেওয়া হবে যখন থেকে এই রেজুলেশনটা পাস করা হবে তখন থেকে 15 দিনের মধ্যে রেজিস্টার অফ জয়েন্ট স্টকের কাছে সেটা কি করতে হবে, সাবমিট করতে হবে। একটা জিনিস আছে যে আপনি যখন একটা রেজুলেশন নিবেন এবং সেখানে যদি রেজুলেশনে আপনার সামর্থ্য থাকে আপনি ডিক্লেয়ার করতেছেন যে আপনি সলভেন্ট, আপনি তার সকল ধরনের পাওনাদারদের তার লাইবিলিটি গুলো আপনি পরিশোধ করবেন। এই ধরনের যে ইনফরমেশনে যদি কোনো ধরনের ফলস থাকে বা তার গ্রাউন্ডসটা যদি কোনো না থাকে, আপনি যদি কোনো ফলস ইনফরমেশন ডিক্লেয়ার করেন সেক্ষেত্রে ওই কোম্পানির বিরুদ্ধে ক্রিমিনাল অফেন্স হতে পারে। সো এই জিনিসটা একটু আপনাদের মাথায় রাখতে হবে যে প্রসেসটা হচ্ছে যে আমাকে যে একটা কোম্পানি যখন মেম্বার ভলান্টারি লিকুইডেশন হবে তখন তার সলভেন্ট যে কোম্পানি যে সলভেন্সি আছে সেটা ডিক্লেয়ার করতে হবে এবং এই ডিক্লেয়ার করার আগে তাকে কয়েকটা জিনিস কনফার্ম করতে হবে। সেটা হচ্ছে যে তাকে তার আগামী যখন থেকে ডিক্লেয়ার হবে তার পরবর্তী 12 মাসের মধ্যে সকল ধরনের ডেপ্টগুলো উইথ ইন্টারেস্ট সহ পরিশোধ করতে পারবে এবং তার মেজরিটি অফ দ্য শেয়ার হোল্ডার এই যে
যে ডিসিশন নিচ্ছে সেটাতে বোর্ড মিটিং এ তার এনশিওর করতে হবে। তারপর হচ্ছে যে অ্যাফিডেভিট তারা দিবে সেটাকে ভেরিফাইড হতে হবে। তারপর হচ্ছে কোম্পানির যে স্টেটমেন্ট অ্যাপিয়ার্স আছে, স্টেটমেন্ট অফ কোম্পানির অ্যাসেট এন্ড লাইবিলিটিস, সেটাকে রিসেন্টলি প্রিপেয়ার থাকতে হবে সেই ডিক্লারেশনের সাথে। এবং সে এই যে যখন ডিক্লারেশনটা হবে সেটা 15 দিনের মধ্যে জয়েন্ট স্টক কোম্পানিতে সাবমিট করতে হবে। তারপর হচ্ছে যে কমেন্সমেন্ট অফ লিকুইডেশন। লিকুইডেশনটা আসলে কখন শুরু হবে, মেম্বার্স ভলান্টারি লিকুইডেশনটা কখন শুরু হবে, যেটা বলছে যে লিকুইডেশন অফিসিয়ালি বিগেন ফ্রম দ্য ডেট অফ রেজুলেশন ইজ ফার্স্ট বাই দ্য মেম্বার। যখন শেয়ার হোল্ডাররা বা মেম্বার তাদের রেজুলেশনটা পাস করবে তখন ওই ডেট থেকেই আসলে যে লিকুইডেশন প্রসেসটা শুরু হয়ে যাবে। সো within 14 days of passing the resolution, public notice of the winding up must be published in the official gazette. বলছে যখন এই রেজুলেশনটা নেওয়া হবে তার 14 দিনের মধ্যে অফিসিয়াল গেজেটের মাধ্যমে সেটাকে পাবলিশ করতে হবে এবং ইন এ ডেইলি নিউজ পেপার ইন ফর্ম অফ পাবলিক অ্যান্ড ক্রেডিটরের জন্য ইনফর্ম করার জন্য, পাবলিক অথবা ক্রেডিটরকে ইনফর্ম করার জন্য সেটা ডেইলি নিউজ পেপারে আপনাকে করতে হবে, পাবলিশ করতে হবে। সো এখানে দুইটা কন্ডিশন আছে। একটা হচ্ছে যে যেদিন থেকে রেজুলেশনটা পাস হবে ওই দিন থেকেই তার লিকুইডেশন প্রসেসটা শুরু এবং ওই দিন থেকে সেটা ইফেক্টিভ হবে এবং সেটা 14 দিন পাস হওয়ার 14 দিনের মধ্যে সেটা পাবলিকলি পাবলিশ করতে হবে অফিসিয়াল গেজেটের মাধ্যমে এবং ডেইলি নিউজ পেপারে তাদেরকে পাবলিক অথবা ক্রেডিটরদেরকে ইনফর্ম করার জন্য। তারপর হচ্ছে এক্ষেত্রে যখন এই রেজুলেশনটা নেওয়া হবে সেক্ষেত্রে কোম্পানির এই লিকুইডেশন প্রসেসটাকে কমপ্লিট করার জন্য একজন লিকুইডেটরকে অ্যাপয়েন্ট করতে হবে। সেটা হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট অফ লিকুইডেটর। এখানে লিকুইডেটর মিনস হচ্ছে এই লিকুইডেটর ইজ অ্যাপয়েন্টেড বাই অর্ডিনারি রেজুলেশন। সেটাকে একটা অর্ডিনারি রেজুলেশনের মাধ্যমেই কিন্তু অ্যাপয়েন্ট করতে হবে অফ দ্য মেম্বার অর শেয়ার হোল্ডার টু ক্যারি আউট দ্য উইন্ডিং আপ প্রসেস। ফুল উইন্ডিং আপ প্রসেসটাকে সম্পাদন করার জন্য একজন লিকুইডিটরকে সে কোম্পানির রেজুলেশনের মাধ্যমে অ্যাপয়েন্ট করবে। এখানে লিকুইডিটরের মূল দায়িত্ব হবে কোম্পানি অ্যাসেট গুলোকে রিয়েলাইজিং করা, ডেপ্ট এবং লায়াবিলিটি গুলোকে পরিশোধ করা। যদি কোনো সারপ্লাস থাকে কোম্পানির অ্যাসেট গুলোকে রিয়েলাইজ করার পরে ডেপ্ট এবং লায়াবিলিটি পরিশোধ করার পরে যদি কোনো সারপ্লাস থাকে সেটা মেম্বারদের মধ্যে প্রপার ওয়েতে ডিস্ট্রিবিউট করা। তারপর হচ্ছে যে if a liquidator finds that the company cannot pay its debt, যদি কোম্পানি তার ডেপ্টটা পরিশোধ করতে না পারে সেটা যদি লিকুইডেটর ফাইন করে খুঁজে পায় তাহলে মেম্বার্স ভলান্টারি যে লিকুইডেশন মাস্ট বি কনভার্টেড ইনটু ক্রেডিটর ভলান্টারি লিকুইডেশন। তখন ওই মেম্বার্স ভলান্টারি লিকুইডেশনটা থাকবে না, তখন সেটাকে ক্রেডিটর ভলান্টারি লিকুইডেশনে কনভার্ট করে দিতে হবে। তারপর হচ্ছে যে ইন দ্যাট কেস এই ক্ষেত্রে লিকুইডেটর মাস্ট কল এ ক্রেডিটর মিটিং। তখন লিকুইডেটর কি করবে, ক্রেডিটর মিটিং কে কল করবে এবং এই লিকুইডেটর মিটিং এ সেই ক্রেডিটর মিটিং এ কোম্পানির যে ফাইন্যান্সিয়াল পজিশনটা আছে সেটাকে সে প্রেজেন্ট করবে এন্ড ক্রেডিটর দেন প্লে এ সেন্ট্রাল রুল ইন দ্য প্রসেস। তখন মেম্বার্স না ক্রেডিটরই এই লিকুইডেশন প্রসেসটাকে সে ফুললি কি প্রসেস করার জন্য সে সেন্ট্রাল রুল প্লে করবে। এই মেম্বার্স ভলান্টারি লিকুইডেশনের ক্ষেত্রে এই ক্ষেত্রে যখন মেম্বার্সটা ক্রেডিটর যে সেন্ট্রাল রুলটা প্লে করবে তখন তাদের রুলটা আসলে কি হবে। ইন এ মেম্বার্স ভলান্টারি লিকুইডেশন এক্ষেত্রে ক্রেডিটর ডু নট হ্যাভ এ ডিরেক্ট রুল। যদি মেম্বার্স লিকুইডেশন হয় তখন ক্রেডিটর এক্ষেত্রে কোনো ধরনের রুল থাকবে না। কোম্পানি অ্যাজ দ্য কোম্পানি ইজ প্রিজিউম সলভেন্ট, কারণ এক্ষেত্রে ধরা হবে যে কোম্পানি যে সলভেন্ট আছে এটা ধরে নেওয়া হয়েছে আর ক্রেডিটরদেরকে সে প্রপারলি পে করে দিবে। যদি ডিক্লারেশন সলভেন্সি প্রুভ ইনকারেক্ট, যদি মনে হয় যে মেম্বার্স ভলান্টারি লিকুইডেশনের যে ডিক্লারেশনটা দেওয়া হয়েছে সেটা ইনকারেক্ট ছিল তাহলে কোম্পানি ক্যান নট সেটেল ইটস ডেপ্ট। কোম্পানি তখন তার যে ডেপ্টগুলো আছে সেটাকে সেটেল করতে পারবে না। তখন লিকুইডেশন ইজ কনভার্টেড ইজ ক্রেডিটরস ভলান্টারি লিকুইডেশন এবং ক্রেডিটর দেন গেইন রাইট টু নমিনেট লিকুইডেটর। তখন ওই ক্ষেত্রে ক্রেডিটরই তখন রাইট হবে যে লিকুইডেটর আছে তাকে নমিনেট করার এবং এই একটা লিকুইডেটর কমিটি গঠন করার ইন্সপেকশনের জন্য এবং
ফুল প্রসেসটাকে সেই কমিটি ওভারসি করবে। তাইলে ক্রেডিটর কি করবে? 3টা কাজ এখানে করবে। সে চাইলে যে লিকুইডিটরকে অ্যাপয়েন্ট করছে সেটাকে সে নমিনেট করতে পারে অথবা নতুন করে রিপ্লেস করতে পারে, এবং আরেকটা লিকুইডিটর কমিটি গঠন করতে পারে ফর ইন্সপেকশন অফ দ্য হোল প্রসেস অফ উইন্ডিং আপ। তারপর হচ্ছে প্রসেসটাকে সে ওভারসি করতে পারে। এটা হচ্ছে ক্রেডিটরের রুল। আচ্ছা, আপনাদের মেম্বার্স ভলেন্টারি লিকুইডেশনে আর কারো কোনো কোশ্চেন আছে কিনা? যদি কারো কোশ্চেন থাকে আমরা ক্রেডিটর ভলেন্টারি লিকুইডেশনে চলে যাব। যদি আপনাদের মেম্বার্স ভলেন্টারি লিকুইডেশনে কারো কোশ্চেন থাকে তাহলে করতে পারেন। কারো কোনো কোশ্চেন আছে মেম্বার্স ভলেন্টারি লিকুইডেশনে? আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? ভাই আপনারা শুনতে পাচ্ছেন আমার কথা? শোনা যাচ্ছে। হ্যাঁ, মানে আপনাদের মেম্বার্স ভলেন্টারি লিকুইডেশনে হ্যাঁ, কোনো শোনা কোশ্চেন যাচ্ছে। আছে? যদি কোশ্চেন থাকে তাহলে করতে পারেন, তাহলে আমরা ক্রেডিটর ভলেন্টারি লিকুইডেশনে চলে যাব। আচ্ছা, ক্রেডিটর ভলেন্টারি লিকুইডেশন হচ্ছে যে এই ক্রেডিটর ভলেন্টারি লিকুইডেশন অকার হয় না কোম্পানি ইজ ইনসলভেন্ট। যদি ধরে নেওয়া হয় যে কোম্পানি তার যে লায়াবিলিটি বা ডেপ্ট গুলো সেটা পরিশোধ করার জন্য ইনসলভেন্ট, সে যথেষ্ট সলভেন্ট না, তাইলে তার কি করতে হবে? দ্যাট মিনস ইট ক্যান নট পে ইটস ডেপ্ট অ্যাজ দ্য ফুল ডিউ অ্যান্ড চুজ টু ভলেন্টারি উইন্ডিং আপ। দিস প্রসেস প্রোটেক্ট ক্রেডিটর ইন্টারেস্ট বাই গিভিং দেম এ কি রোল ইন দ্য লিকুইডেশন। তখন সাধারণত এই কোম্পানির যে ক্রেডিটররা আছে তখন ক্রেডিটররা এই কোম্পানির লিকুইডেশনের জন্য কি প্রসেসটা করে থাকে। এখানে ট্রিগার ফর সিবিএল মানে এই ক্রেডিটর ভলেন্টারি লিকুইডেশনের মেইন কন্ডিশন বা যে ইভেন্ট গুলো সেটা হচ্ছে যে সিবিএল ইজ দ্য ইনিশিয়েটেড হোয়েন দ্য ডিরেক্টর ডু নট মেক ডিক্লারেশন সলভেন্সি। এক্ষেত্রে ডিরেক্টররা কি করবে না বা শেয়ারহোল্ডাররা যে কোম্পানি যে ডিক্লারেশন অফ সলভেন্সি আছে সেটা নিয়ে কোনো ডিক্লেয়ার দিবে না, তৈরি করবে না, ইমপ্লাইং দ্যাট দ্য কোম্পানি ইজ আনএবল টু পে ইটস ডেপ্ট ইন ফুল উইথিন 12 মান্থ। মানে হচ্ছে পরবর্তী 12 মাসের মধ্যে তার যে ডেপ্ট গুলো আছে কোম্পানি সেটা ফুল পরিশোধ করতে সক্ষম হবে না। এক্ষেত্রে ডিসপাইট বিং কল্ড এ ক্রেডিটর লিকুইডেশন, এই ক্রেডিটর লিকুইডেশন এটা হওয়া সত্ত্বেও, বলা হওয়া সত্ত্বেও, তাহলে কি হবে? দ্য প্রসেস স্টিল বিগেন উইথ রেজুলেশন ফার্স্ট বাই মেম্বার। কিন্তু এই আমরা যদি এটাকে ক্রেডিটর লিকুইডেশনও বলি তাহলে এই লিকুইডেশন প্রসেসটা তখনই শুরু হবে যখন মেম্বাররা বা শেয়ার হোল্ডাররা একটা রেজুলেশন পাস করবে। তারপর সেটাকে বলা হবে স্পেশাল রেজুলেশন, এবং এই স্পেশাল রেজুলেশনের প্রয়োজন হয় 75% মেজরিটি, মানে যারা শেয়ার হোল্ডার বা মেম্বার আছে তাদের 75% সমর্থন প্রয়োজন হয় টু উইন্ড আপ দ্য কোম্পানি ভলেন্টারিলি। Since solvency is not declared, creditor must be involved to protect the right. তারপর যে ক্রেডিটর মিটিং, এক্ষেত্রে কি করতে হবে? যে ক্রেডিটর ভলেন্টারি লিকুইডেশনের ক্ষেত্রে a meeting of the company creditor must be convened within 14 days of the member resolution to wind up. যখনই শেয়ার হোল্ডার বা মেম্বাররা রেজুলেশন পাস করবে তার 14 দিনের মধ্যে কোম্পানিকে একটা ক্রেডিটরের জন্য মিটিং কল করতে হবে। তাহলে এই মিটিং অফ দ্য কোম্পানি ক্রেডিটর মাস্ট বি কনভে উইদিন 14 days অফ দ্য মেম্বার রেজুলেশন টু উইন্ড আপ। তারপর এক্ষেত্রে এই মিটিং কল করার জন্য প্রপার নোটিশ মাস্ট বি গিভেন। এটা কবে দিতে হবে? অ্যাটলিস্ট 7 days নোটিস টু অল নোন ক্রেডিটর। যারা অল নোন ক্রেডিটর আছে তাদেরকে 7 days এর একটা নোটিশ দিতে হবে। নোটিশে অবশ্যই পাবলিশ করতে হবে ইন দ্য অফিসিয়াল গেজেট করে এবং ইন 2 widely circulated newspaper ensuring public awareness, এবং সেটা মিনিমাম 2টা ওয়াইডলি সার্কুলেটেড যেগুলো বাংলাদেশে খুব প্রচলিত নিউজ পেপার আছে সেগুলোর মধ্যে সার্কুলেট করতে হবে করার জন্য, পাবলিক অ্যাওয়ারনেসের জন্য। তারপর যে নোটিশ শুড অলসো ইনক্লুড ডিটেলস অফ ক্রেডিটর ক্যান access the company financial position such as the name, contact of proposed insolvency practitioner.
তারপর হচ্ছে লোকেশন হোয়ার দ্য ফুল লিস্ট অফ ক্রেডিটর এন্ড স্টেটমেন্ট অ্যাপিয়ার্স ক্যান বি ইন্সপেক্টেড। এখানে থাকবে সেই নোটিশে, সেটাও বলা থাকবে, লোকেশন থাকবে যে কোথায় কোম্পানির ফুল লিস্ট অফ ক্রেডিটরটা এবং স্টেটমেন্ট অ্যাপিয়ার্সটা আছে এবং সেটাকে ইন্সপেক্ট করা যাবে। এই ক্রেডিটর ভলান্টারি লিকুইডেশনের ক্ষেত্রে at the creditors যে মিটিং থাকবে, সেই মিটিং এ ডিরেক্টর মাস্ট প্রেজেন্ট এ ফুল স্টেটমেন্ট অফ অ্যাপিয়ার্স। দ্যাট মিনস কোম্পানির যে ফাইন্যান্সিয়াল পজিশনটা আছে সেটাকে প্রপারলি প্রেজেন্ট করতে হবে ডিরেক্টররা কার কাছে, ক্রেডিটর মিটিং এ। আউটলাইনিং সেখানে থাকবে কি, কোম্পানির অ্যাসেট এন্ড লায়াবিলিটিস গুলো থাকবে, তাদের যে ক্রেডিটর লিস্ট আছে, যারা কোম্পানির কাছে কি দায়বদ্ধ, কোম্পানি যাদের কাছে ঋণী, এবং তাদের যদি কোনো সিকিউরিটি ইন্টারেস্ট থাকে, সেটা যদি থাকে সেটাও ওইখানে কি করতে হবে, প্রেজেন্ট করতে হবে। বলছে বোথ দ্য মেম্বার এবং ডিরেক্টর নমিনেট লিকুইডেটর। এখানে বলছে মেম্বার এবং ক্রেডিটর নমিনেট করবে একজন ডিরেক্টরকে, বাট যদি দেয়ার চয়েস ডিপার, যদি তাদের মধ্যে যদি মেম্বার্সদের এবং ক্রেডিটর, মেম্বার্স মিন শেয়ার হোল্ডার এবং ক্রেডিটরের মধ্যে যদি কোনো লিকুইডেটর নিয়োগের ক্ষেত্রে, নমিনেট করার ক্ষেত্রে যদি কোনো পার্থক্য তৈরি হয়, তাহলে ক্রেডিটর নমিনি প্রিভেইল। ক্রেডিটর যাদেরকে, যে নমিনিকে নমিনেট করবে সেই অগ্রাধিকার পাবে। তারপর হচ্ছে যে দ্য ক্রেডিটর মে অলসো চুজ টু অ্যাপয়েন্ট এ লিকুইডেশন কমিটি। একটা অ্যাপয়েন্ট করবে লিকুইডেশন কমিটি টু অ্যাসিস্ট, কাকে অ্যাসিস্ট করতে, লিকুইডেটরকে, এবং সুপারভাইজ দ্য লিকুইডেটর কন্ডাক্ট, যে লিকুইডেটর যে কন্ডাক্ট গুলো করবে সেগুলোকে সুপারভাইজ করার জন্য একজন লিকুইডেশন কমিটি সে চুজ করতে পারবে, অ্যাপয়েন্ট করতে পারবে ক্রেডিটররা। আর পাওয়ার অফ ইন্টিরিম লিকুইডেটর বিফোর ক্রিয়েটিং মিটিং, যখন একটা কোম্পানি রেজুলেশন পাস হয়, শেয়ার হোল্ডাররা রেজুলেশন পাস করে পর ক্রেডিটর ভলান্টারি লিকুইডেশনের জন্য, তখন 14 দিনের মধ্যে যে ক্রেডিটর মিটিংটা করতে হয়। তাহলে এই রেজুলেশন পাস হওয়া থেকে ক্রেডিটর মিটিং কল করার মধ্যে যে ইন্টেরিয়াম টাইমটা থাকে, সেই ইন্টেরিয়াম টাইমে আসলে লিকুইডেটর কাজটা কি হয়। পাওয়ার অফ ইন্টেরিয়াম লিকুইডেটর বিফোর ক্রেডিটরস মিটিং, এক্ষেত্রে বলছে যে ইফ এ লিকুইডেটর ইজ অ্যাপয়েন্টেড বাই দ্য মেম্বার, এক্ষেত্রে যদি মেম্বাররা ওই লিকুইডেটরকে অ্যাপয়েন্ট করে বিফোর দ্য ক্রেডিটর মিটিং, their power are limited until the creditor confirm or replace them. তাইলে ওই লিকুইডেটর পাওয়ারটা কি থাকে, লিমিটেড থাকে। কতক্ষণ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত ওই ক্রেডিটর মিটিং এ ক্রেডিটররা ওই লিকুইডেটরকে কনফার্ম না করবে অথবা অন্য কাউকে রিপ্লেস না করে, ততক্ষণ পর্যন্ত তাদের পাওয়ারটা লিমিটেড থাকবে। তাহলে এক্ষেত্রে ইন্টিরিয়াম যে লিকুইডেটর আছে তারা আসলে তাদের পাওয়ারটা কি সেটা একটু আমরা দেখি। যেখানে পাওয়ারটা ইনক্লুড আছে যে প্রোটেক্টিং এন্ড টেকিং কন্ট্রোল অফ দ্য কোম্পানি অ্যাসেট, সে শুধু কোম্পানি অ্যাসেট গুলোকে প্রোটেক্টিং করবে এবং কন্ট্রোলটা টেকিং নেবে। তারপর হচ্ছে ডিসপোজিং অফ পেরিশেবল গুডস এন্ড অ্যাসেট লাইকলি টু লুজ ভ্যালু কুইকলি, যে সকল অ্যাসেট বা গুডসের পতনশীল সেগুলো সে হয়তো বিক্রি করার ব্যবস্থা গ্রহণ করবে। তারপর হচ্ছে টেকিং আর্জেন্ট অ্যাকশন নেসেসারি টু প্রিজার্ভ দ্য ভ্যালু অফ দ্য এস্টেট, কোম্পানির যে অ্যাসেট আছে বা ভ্যালু আছে সেগুলোকে প্রিজার্ভ করার জন্য যে ধরনের আর্জেন্ট অ্যাকশন নেওয়া প্রয়োজন শুধু সেগুলো সে নেবে। এছাড়া বলছে যে এনি আদার সিগনিফিক্যান্ট অ্যাকশনস, এছাড়া অন্য কোনো গুরুত্বপূর্ণ যদি কোনো অ্যাকশন হয় সাজেস লার্জ অ্যাসেট সেল, কম্প্রোমাইজিং উইথ ক্রেডিটর অ্যান্ড লিগ্যাল প্রসিডিং টাইপিক্যালি রিকোয়ার অ্যাপ্রুভ ফ্রম দ্য কোর্ট, কোর্ট থেকে সেটাকে অ্যাপ্রুভাল নিতে হবে, অথবা রেটিফিকেশন এট দ্য ক্রেডিটর মিটিং এ সেটাকে অনুমোদন নিতে হবে। পরবর্তীতে যখন ক্রেডিটর মিটিং হবে সেই ধরনের অ্যাকশন গুলো কি করতে হবে, রেটিফিকেশন নিতে হবে, অনুমোদন নিতে হবে। এই ছিল আমাদের টোটাল হচ্ছে কোম্পানির যে ক্রেডিটর ভলান্টারি লিকুইডেশন। এই প্রসেসে আমাদেরকে ভলান্টারি লিকুইডেশনটা, ক্রেডিটর ভলান্টারি লিকুইডেশনটা করতে হবে। যদি কোশ্চেনে এই ধরনের কোনো কোশ্চেন আসে, বা প্রসেসটা কোনো সিনারিও উল্লেখ করে দেয়, তাহলে আপনাকে স্টেপ বাই স্টেপ সেই প্রসেসটাকে ফলো করে আপনার পরীক্ষা আনসার করতে হবে। তারপর হচ্ছে আরেকটা আমরা টাইপ করছি যে কম্পালসারি লিকুইডেশন, মানে বাধ্যতামূলক যে অবসান। সে যদি আমরা বাধ্যতামূলক অবসানটা দেখি সেটা আসলে কিভাবে হয়, যে কম্পালসারি লিকুইডেশন ইজ এ কোর্ট অর্ডার প্রসেস বাই হুইচ, এটা আসলে একটা কোর্ট অর্ডার প্রসেস যেটা একটা কোম্পানি ইজ এ উইন্ডার টাইপিক্যালি বিকজ ইট ইজ ইনসলভেন্ট
or there are strong legal and public interest reasons for doing so. যদি কোনো ইনসলভেন্ট পর্যায়ে যায় কোম্পানি অথবা লিগ্যাল এন্ড পাবলিক ইন্টারেস্টের কারণে যদি কোনো এরকম কোনো স্ট্রং গ্রাউন্ডস থাকে, সেক্ষেত্রেও কোর্ট সেই অর্ডারটা দেয় কোম্পানিকে কম্পালসরি লিকুইডেশনের জন্য। Unlike voluntary liquidation, it is imposed on the company often at the request of the unpaid creditor or other eligible party. এখানে যে ইনিশিয়েশন অফ দ্য কোর্ট অর্ডার, আসলে কোর্ট অর্ডার দ্বারা কিভাবে এটা প্রসেসটা শুরু হয় সেটা যদি আমরা দেখি, দ্য প্রসেস বিগ্যান when a petition for winding up is submitted to the court. মানে এই প্রসেসটা তখনই শুরু হবে যদি কোনো পিটিশন কোর্টে সাবমিট করা হয় উইন্ডিং আপের জন্য, তখন থেকে। ইট মে বি ফাইল বাই ক্রেডিটর, এটা কি করতে পারে পিটিশনটা, এটা ক্রেডিটর করতে পারে, শেয়ার হোল্ডার মেম্বার করতে পারে, কোম্পানি সেলফ নিজেই করতে পারে, অথবা রেজিস্টার অফ জয়েন্ট স্টক করতে পারে, গভর্নমেন্ট ডিপার্টমেন্ট অফ ট্রেড ইন্ডাস্ট্রি ইন সার্টেন কেসেস, কিছু কিছু ক্ষেত্রে গভর্নমেন্ট নিজেও, গভর্নমেন্ট ডিপার্টমেন্ট অফ দ্য ট্রেড অফ ইন্ডাস্ট্রিও সেই প্রসেসটা সেই কোম্পানিকে অবসানের জন্য আবেদন করতে পারে, পিটিশন দায়ের করতে পারে উইন্ডিং আপের জন্য। বলছে দ্য কোর্ট মে অর্ডার দ্য কোম্পানি টু উইন্ড আপ আন্ডার সেকশন 241 of the Company Act 1994 if statutory grounds are satisfied. যদি কোনো statutory grounds satisfy হয়, সেক্ষেত্রে কোম্পানি 241 ধারা অনুযায়ী কোম্পানিকে উইন্ডিং আপের জন্য অর্ডার দিতে পারে। তারপর হচ্ছে যে কমন গ্রাউন্ডস ফর কম্পালসরি লিকুইডেশন, কিছু কিছু কমন গ্রাউন্ডস থাকে যে কম্পালসরি লিকুইডেশনের জন্য, যেমন একটা হচ্ছে ইনএবিলিটি টু পে ডেট, ডেট পরিশোধ করার যদি অক্ষম হয়, তখনও 242 ধারা অনুযায়ী কোম্পানি কম্পালসরি লিকুইডেশনের জন্য কি আবেদন হইতে পারে, সেটা ক্রেডিটর করতে পারে। যেমন ইফ এ ক্রেডিটর ইজ ওয়েড মোর দেন 500 টাকা and the debt remain unpaid for 21 days after formal demand is made in writing. যদি ওই ক্রেডিটর তার ফর্মাল ডিমান্ডটা লিখিত আকারে দেওয়ার পরে যদি 21 দিনের মধ্যে পরিশোধ না হয়, তাহলে ক্রেডিটর সেটার জন্য আবেদন করতে পারে। A court judgment remain unsatisfied, enforcement fail, a company's liabilities exceeds its asset, যদি কোম্পানির লায়াবিলিটি তার অ্যাসেটের চেয়ে বেশি হয়ে যায়, তারপর হচ্ছে দ্য ক্রেডিটর ক্যান ফাইল এ উইন্ডিং আপ পিটিশন অন দিস বেসিস, এই বেসিসে ক্রেডিটর কি করতে পারে, উইন্ডিং আপের জন্য পিটিশনটা ফাইল করতে পারে। তারপর হচ্ছে জাস্ট অ্যান্ড ইকুইটেবল গ্রাউন্ডে, ন্যায্যতার ভিত্তিতে যদি কোনো গ্রাউন্ডস থাকে, যেমন used when it is would be fair এবং equitable to wind up company even if it is solvent. Typically reasons include, এর মধ্যে যেমন ডেডলক ইন ম্যানেজমেন্ট, পরিচালনার মধ্যে যদি কোনো অচল অবস্থা হয়, তাহলে এটাকে ডেডলক ইন ম্যানেজমেন্ট। ধরেন কোম্পানির ম্যানেজমেন্টে যদি কোনো অচল অবস্থায় তৈরি হয়, কোম্পানি শেয়ারহোল্ডারদের মধ্যে যদি কোনো ধরনের ডিসপিউট আসে, ইন্টারনালি সিরিয়াস ডিসপিউট, সেক্ষেত্রেও এই কোম্পানির লিকুইডেশনে কম্পালসরি লিকুইডেশন যেতে পারে। তারপর হচ্ছে লস অফ সাবস্ট্রাটাম, দ্যাট মিনস হচ্ছে তার ভিত্তি স্তরের যদি কোনো ক্ষতি হয়, যেমন কোম্পানি অরিজিনাল পারপাস হ্যাজ ফেইল, যে পারপাসে কোম্পানিটা আসলে তৈরি হয়েছে সেই পারপাসে আর কোম্পানিটা নেই, বা যে উদ্দেশ্যে কোম্পানিটা গঠন করা হয়েছে সেই উদ্দেশ্যে কোম্পানিটা পরিচালিত হচ্ছে না। তারপর হচ্ছে এক্সপ্লয়টেশন অফ মেজরিটি শেয়ারহোল্ডার ইন কোয়াজি পার্টনারশিপ কোম্পানি, যখন কোনো মাইনরিটি শেয়ারহোল্ডারদেরকে কোনো ধরেন তাদেরকে কোনো সিদ্ধান্ত বা কোনো কিছু ক্ষেত্রে তাদেরকে এক্সক্লুশন বাদ দেওয়া হয়, সেক্ষেত্রে মাইনরিটি শেয়ারহোল্ডারদের আবেদনের পরিপ্রেক্ষিতেও কিন্তু এই কোম্পানিগুলো কম্পালসরি লিকুইডেশন হইতে পারে। এক্ষেত্রে বলছে যে পিটিশনার মাস্ট ইউজুয়ালি বি শেয়ারহোল্ডার, এক্ষেত্রে পিটিশনার সাধারণত শেয়ারহোল্ডাররা হয় ফর অ্যাট লিস্ট 6 অফ দ্য ফার্স্ট 18 মান্থ। তারপর হচ্ছে যে ডিপার্টমেন্ট অফ ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রি পিটিশন, যদি গভর্নমেন্ট এর যে ডিপার্টমেন্ট অফ ট্রেড ইন্ডাস্ট্রি আছে, সেই ইন্ডাস্ট্রি যদি কোনো পিটিশন করে, সেক্ষেত্রেও কম্পালসরি লিকুইডেশন হতে পারে। তাদের গ্রাউন্ডসটা হচ্ছে যে failed in the public interest or for regulatory compliance reason, যদি তারা পাবলিক ইন্টারেস্ট কারণে যদি এটা তারা ফাইল করে, অথবা কোনো
রেগুলেটরি যে কমপ্লায়েন্স রিজনের কারণ তারা এটাকে পিটিশনটা ফাইল করতে পারে। যেমন কোম্পানি ফেইল টু অবটেন এ ট্রেডিং সার্টিফিকেট উইথিন 1 year অফ ইনকর্পোরেশন। যদি 1 বছরের মধ্যে কোম্পানি যদি পাবলিক কোম্পানি হয়, তাহলে ট্রেডিং যে সার্টিফিকেটটা নেওয়ার কথা তারা যদি সেটা নিতে ব্যর্থ হয়, বা এভিডেন্স অফ ফ্রড বা মিসম্যানেজমেন্ট বা অপারেটিং অ্যাগেন্স্ট দ্য পাবলিক ইন্টারেস্ট, যদি কোনো ফ্রড বা মিসম্যানেজমেন্ট কোনো প্রুভ হয়, প্রমাণিত হয়, প্রমাণ থাকে, অথবা পাবলিক ইন্টারেস্ট অ্যাগেন্স্টে যদি কোম্পানিটা পরিচালিত হয়, তাহলে এই ডিপার্টমেন্ট অফ ট্রেড ইন্ডাস্ট্রি এই কম্পালসারি লিকুইডেশনের জন্য পিটিশনটা দায়ের করতে পারে। তাহলে এই লিকুইডেশনটা আসলে কখন শুরু হয়? বলছে উইনিং আপ প্রসেস ইজ ডিমড টু বিগিন অন দ্য ডেট অফ পিটিশন ইজ ফাইল। যখনই পিটিশনটা দাঁড় করানো হয়, ওই ডেট থেকেই উইনিং আপ প্রসেসটা শুরু হয়েছে বলে মনে করা হয়। নট হোয়েন দ্য কোর্ট অর্ডার ইস্যু ফর অর্ডার, যখন কোর্ট অর্ডারটা ইস্যু করবে তখন যে হবে তা না, যখন পিটিশনটা দায়ের করা হয়েছে বা জমা দেওয়া হয়েছে তখন থেকে সাধারণত এই লিকুইডেশন প্রসেসটা শুরু হয়। বলছে দিস ব্যাক ডেটিং ইজ ইম্পর্টেন্ট ফর আইডেন্টিফাইং void ট্রানজাকশন সিকিউরিং কোম্পানি অ্যাসেট ফ্রম দ্য পয়েন্ট ফরওয়ার্ড। এখানে মূল কারণটা হচ্ছে যে এই ব্যাক ডেটকে ইম্পর্টেন্ট দেওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে যে যদি এই পিটিশনটা দায়ের করার পরে কোনো যদি ভয়েড ট্রানজাকশন আসে, কোনো ট্রানজাকশন হয় যেগুলো আসলে ভয়েডেবল, এবং কোম্পানির যে অ্যাসেট গুলো সেগুলোকে সিকিউর করার জন্য কখন পর্যন্ত কোর্টের যে অর্ডার পর্যন্ত, তার জন্যই সাধারণত এটাকে ওই ডেটটাকে আসলে প্রায়োরিটি দেওয়া হয়। দ্যাট মিনস হচ্ছে আপনাকে যখনই কোম্পানি লিকুইডেশনের জন্য পিটিশন দায়ের করবে তখনই আসলে এই প্রসেসটা শুরু হবে। তারপর হচ্ছে এই কনসিকুয়েন্স অফ কমেন্সমেন্ট, এই কমেন্সমেন্ট শুরু হওয়ার এটা কি, কনসিকুয়েন্সটা কি? বলছে ওয়ান্স কম্পালসারি লিকুইডেশন বিগিন সেভারাল অটোমেটিক লিগেল ইফেক্ট অকার। কিছু অটোমেটিক লিগেল যে ইফেক্টস আছে যেটা সংঘটিত হয়, যেমন ট্রান্সফার অফ শেয়ার অর প্রপার্টি। কোনো কোম্পানি যদি শেয়ার এবং প্রপার্টি থাকে, সেগুলো ট্রান্সফারটা কি হবে, আর ভয়েড হবে আনলেস দ্য কোর্ট স্পেশালি অ্যাপ্রুভ। যখন পর্যন্ত কোম্পানি কি স্পেসিফিক্যালি অ্যাপ্রুভ না করবে, ওই টাইম পর্যন্ত কি থাকবে, এটা সকল ধরনের ট্রান্সফার এবং শেয়ারের যে প্রপার্টি এবং শেয়ার ট্রান্সফার কি থাকবে, ভয়েড হবে। তারপর লিগেল প্রসিডিং এগেইনস্ট দ্য কোম্পানি আর স্টেট আনলেস দ্য কোর্ট গ্রান্ট লিভ। তারপর সিজার or attachment of asset by creditor in invalid from the date of petition. Employees are automatically dismissed unless they are re-engaged by the liquidator for asset realization. তারপর ডিরেক্টর পাওয়ার চেঞ্জ, তাদের ডিরেক্টরদের পাওয়ার সব চলে যাবে। কন্ট্রোল অফ দ্য কোম্পানি পাস টু, কোম্পানির যে কন্ট্রোলটা সেটা সম্পূর্ণ অফিসিয়াল যে রিসিভার, কোর্ট অ্যাপয়েন্টেড অফিসার, যাকে কোর্ট অ্যাপয়েন্ট করবে সে অফিসিয়াল রিসিভারের কাছে চলে যাবে, এবং ইনসলভেন্সি প্র্যাকটিশনার অ্যাক্টিং অ্যাজ এ লিকুইডেটর। তখন এক্ষেত্রে যে ইনসলভেন্সি যে প্র্যাকটিশনার সেই লিকুইডেটর হিসেবে এখানে কাজ করবে। তারপর হচ্ছে যে প্লটিং চার্জ গুলো থাকবে, ক্রিস্টালাইজিং দে কনভার্ট ইনটু ফিক্সড চার্জ, তখন এগুলোকে ফিক্সড চার্জ হিসেবে চলে যাবে। এবং অ্যাজ দ্য কমেন্সমেন্ট, শুরু থেকে কোম্পানির বিজনেস মে বি কন্টিনিউ টেম্পোরারি, বাট শুধু টেম্পোরারি কন্টিনিউ করবে, বাট অনলি টু দ্য এক্সটেন্ট নেসেসারি টু মিনিমাইজ অ্যাসেট ভ্যালু আর ফ্যাসিলিটেট দ্য অর্ডারলি উইন্ডিং আপ। এখানে মেনলি হচ্ছে যে কোম্পানি আসলে টেম্পোরারি জাস্ট হচ্ছে কোম্পানিটা অপারেট হবে, এক্ষেত্রে অনলি টু দ্য এক্সটেন্ট নেসেসারি টু ম্যাক্সিমাইজ অ্যাসেট ভ্যালু, কোম্পানির যে অ্যাসেট ভ্যালু সেটাকে ম্যাক্সিমাইজ করার জন্য ওই পর্যন্ত সেটাকে এক্সটেন্ড করবে, আর ফ্যাসিলিটেট অ্যান অর্ডারলি উইন্ডিং আপ। এক্ষেত্রে হচ্ছে লিকুইডেটর ডিউটিস গুলো কি, একজন লিকুইডেটর কম্পালসারি লিকুইডেশনের ক্ষেত্রে তার দায়িত্বগুলো কি থাকে। বলছে দ্য লিকুইডেটর অ্যাক্ট ইন দ্য ইন্টারেস্ট অফ অল ক্রেডিটর এন্ড আদার স্টেক হোল্ডার হ্যাজ এ ডিউটি টু ইনভেস্টিগেট দ্য রিজন বিহাইন্ড দ্য কোম্পানির ফেলর। যে প্রথম হচ্ছে কোম্পানি যে ব্যর্থ হচ্ছে তার পিছনের কারণটা কি সেটা ইনভেস্টিগেট করবে। এক্সামিন দ্য কন্ডাক্ট অফ ডিরেক্টর এন্ড অফিসার, this may include seeking court sanction for misprisions for বা wrongful trading, identify and recover voidable transaction, তারপর হচ্ছে রিয়ালাইজ করবে অ্যাসেট এন্ড
ডিস্ট্রিবিউট করবে প্রসিড ইকুইটেবল অ্যামং ক্রেডিটর্স, রিপোর্ট ফাইন্ডিং টু দ্য কোর্ট অ্যান্ড পসিবলি টু গভর্নমেন্ট এজেন্সি, স্পেশাল ইন কেস অফ ইনভলভিং ফ্রড এবং মিসকন্ডাক্ট। তাইলে যে কাজগুলো এখানে লিকুইডেট করবে তার কাজ হচ্ছে প্রথমে যে কোম্পানিটা যে ব্যর্থ হয়েছে তার কারণগুলো কি সেটা সে আইডেন্টিফাই করবে, তারপর হচ্ছে বা ডিরেক্টর যে অফিসার আছে তাদেরকে তাদের সাথে কন্ডাক্ট তাদের যে কার্যক্রমগুলো আছে সেগুলো যাদের উপরে কোর্ট সাধারণত স্যাংশন করছে তাদের ব্যর্থতার কারণে এই কোম্পানিটা বন্ধ হয়ে যাচ্ছে সেগুলো সে এক্সামিন করবে। তারপর হচ্ছে যদি কোনো ভয়েডেবল ট্রানজাকশন থাকে সেগুলো সে আইডেন্টিফাই করবে এবং রিকভার করবে। তারপর হচ্ছে কোম্পানির যে অ্যাসেট আছে এবং সেটাকে রিয়ালাইজ করবে এবং ইকুইটেবলি ক্রেডিটরদের মধ্যে সে ডিস্ট্রিবিউট করবে। তারপর হচ্ছে কোনো রিপোর্ট করবে একটা, সে যদি কোনো ফাইন্ডিংস থাকে সেই ফাইন্ডিংস নিয়ে কোর্টের কাছে এবং পসিবিলিটি টু গভর্নমেন্ট এজেন্সি, স্পেশালি যে যদি কোনো ফ্রড বা মিসকন্ডাক্ট কোনো কিছু থাকে সেগুলো গভর্নমেন্ট যে এজেন্সি আছে তাদের কাছে সে করবে, রিপোর্টটা করবে। এখানে লিকুইডিটরের কি রুলসটা একটু আমরা যদি দেখি, প্রথম হচ্ছে যে টেক কন্ট্রোল অফ কোম্পানি অ্যাসেট। সে প্রথমে কাজ হচ্ছে কোম্পানির যে কন্ট্রোলটা আছে সেটা সে নিয়ে নিবে। তারপরে সিকিউর করবে, প্রিজার্ভ করবে অল অ্যাসেট অফ দ্য কোম্পানি, আর সেল অ্যাসেট টু জেনারেট ফান্ড ফর পেইং ডেট। তখন এই অ্যাসেট গুলোকে সে সেল করবে এবং ফান্ড ক্রিয়েট করবে ডেট পরিশোধ করার জন্য। তারপর সে সেটেল দ্য লিস্ট অফ contributories যেমন আইডেন্টিফাইড পারসনস লাইবল টু কন্ট্রিবিউট টু দ্য কোম্পানি অ্যাসেট such as unpaid share capital from shareholder. This is especially relevant to limited by guarantees company or where share capital is unpaid. তার পে অফ কোম্পানি ডেট, তারপর হচ্ছে যে কোম্পানির ডেট গুলোকে সে পে অফ করবে, সেটেল করবে লায়াবিলিটিস ইন অ্যাকর্ডেন্স উইথ দ্য স্ট্যাটুটরি প্রায়োরিটি অফ পেমেন্ট। তারপর হচ্ছে ইনক্লুড পেইং সিকিউরড, প্রেফারেন্সিয়াল এবং আনসিকিউরড ক্রেডিটর বেসড লিগ্যাল হেয়ারসি। যেখানে আসলে যখন সে কোম্পানির ডেট গুলো পরিশোধ করবে তখন সে কনসিডার করবে কোনটা সিকিউরড, কোনটা প্রেফারেন্সিয়াল, কোনটা আনসিকিউরড ক্রেডিটর, তাদেরকে সে এই জিনিসটা ওই বেসিসে সে এই ডেট গুলো পরিশোধ করবে। তারপরে যদি কোনো সারপ্লাস অ্যাভেলেবেল থাকে সেটা সে রিমেইনিং যে মেম্বার বা শেয়ার হোল্ডারদের আছে তাদের কাছে সে ডিস্ট্রিবিউট করবে। তারপর হচ্ছে ফাইনাল রিপোর্টিং বাই লিকুইডেটর। লিকুইডেটর দ্বারা ফাইনাল যে রিপোর্টটা হবে সেটা হচ্ছে ইন ভলান্টারি লিকুইডেশনের ক্ষেত্রে লিকুইডেটর মাস্ট প্রিপেয়ার করবে এন্ড ফাইল করবে ফাইনাল অ্যাকাউন্ট উইথ আরজিএসসি। আফটার ফাইলিং দ্য কোম্পানি ইজ অটোমেটিক্যালি ডিসলভ আফটার 3 months. In compulsory liquidator ক্ষেত্রে liquidator applies to the court for final dissolution order. Once the court issue the order, a notice of dissolution is sent to the register. That means joint stock company কাছে সে ওই নোটিশটা কি করবে, সেন্ড করবে। Then company is dissolved upon a official recording of the court order. তারপর হচ্ছে যে লিকুইডেশনের ক্ষেত্রে আমরা যে ক্রেডিটরদের যে ডেটটা আছে বা যে টাকার কোম্পানির যে অ্যাসেট গুলো আছে সেগুলোকে ডিসপোজ করে রিয়ালাইজ করে সেটা কিভাবে আসলে পেমেন্ট করবে, প্রায়োরিটিটা কি হবে। সেখানে বলছে প্রথম প্রায়োরিটি হচ্ছে কোম্পানির যে লিকুইডেশন প্রসেসে কস্ট এক্সপেন্স হয়েছে, যেমন লিকুইডেটরের ফি, লিগ্যাল কস্ট, তারপর যে কস্ট অফ অ্যাসেট রিয়ালাইজেশন, ইনভেস্টিগেশন, এই কস্ট গুলো আগে সে তার ওখান থেকে পরিশোধ করবে। দেন হচ্ছে প্রেফারেন্সিয়াল ডেট কিছু আছে, যেমন এমপ্লয়িজ ওয়েজেস, হলিডে পে ডিউ টু এমপ্লয়িজ, তারপর পেনশন কন্ট্রিবিউশন, ওয়েট টু এমপ্লয়িজ স্কিম, এগুলো কাকে পরিশোধ করবে। তারপর হচ্ছে 3 নম্বরে সে পরিশোধ করবে হচ্ছে প্লটিং চার্জ ক্রেডিটর। Creditor who hold a plotting charge over asset are paid after preferential debt and subject to কি রিং ফেন্সিং প্রভিশন। এখানে আমরা রিং ফেন্সিং প্রভিশনটা আমরা একটু নিচে দেখি যে রিং ফেন্সিং প্রভিশনটা হচ্ছে যে কিছু একটা সার্কেল, একটা প্রসেস, সেই প্রসেসের মাধ্যমে সেই প্রসেসের রুলসটাকে ফলো করে সে এই মানে ক্রেডিটরকে পেমেন্ট করবে। 4 নম্বরে আমরা দেখছি যে আনসিকিউরড ক্রেডিটর, যেটা যার মধ্যে থাকবে যে ট্রেড ক্রেডিটর, কন্ট্রাক্টর, ল্যান্ডর উইদাউট সিকিউরিটি, তাদেরকে পরিশোধ করবে। আর এখানে রিং ফেন্সিং রুলটা হচ্ছে যে ফ্রম অ্যাসেট আন্ডার প্লটিং চার্জ 50% অফ দ্য ফার্স্ট 10,000 ইজ সেট অ্যাসাইড, তারপর হচ্ছে প্লাস 20% অফ এনি এক্সেস সাবজেক্ট টু
ক্যাপিটাল সাবজেক্ট টু ফান্ড। তারপর হচ্ছে দিস রিং ফেন্স পোর্শন ইজ রিজার্ভ স্পেশালি ফর আনসিকিউরড ক্রেডিটর। তারপর হচ্ছে ড্যাপার ডেপ, যদি কোনো ড্যাপার ডেপ থাকে সেটা সে পরিশোধ করবে, যেমন ইনক্লুড নন কমার্শিয়াল ক্লেম সাজেস দ্য আনপেইড ডিভিডেন্ড লোন ফ্রম মেম্বার্স অর শেয়ার হোল্ডার, তখন সেটা আসবে। তারপর যে পেইড অনলি আফটার অল আদার ক্রেডিটর হ্যাভ বিন ফুললি স্যাটিসফাইড। লাস্ট হচ্ছে মেম্বার এবং শেয়ার হোল্ডার, যদি এনি সারপ্লাস থাকে সকল ধরনের ডেট চার্জ এবং ফি পরিশোধ করার পরে যদি কোনো সারপ্লাস থাকে সেটা কি করবে, তার শেয়ার হোল্ডার মধ্যে ডিস্ট্রিবিউট করবে। দেয়ার ক্লাস অফ শেয়ার এবং রাইট অ্যাটাচড, এবং কে কতটুকু পাবে, সে অর্ডিনারি এবং ভার্সেস প্রেফারেন্স শেয়ার কিভাবে পাবে, সে রাইটটুকু অ্যাটাচ করে সেটা পরিশোধ করবে। এখানে আমরা একটা যদি ডায়াগ্রাম দেখি যে কোম্পানি যে লিকুইডেশন প্রসেসটা হচ্ছে যে মেম্বার্স ভলান্টারি লিকুইডেশনের প্রথমে আমাকে ডিক্লারেশন দিতে হবে, তারপর হচ্ছে মেম্বার্স রেজলিউশন তৈরি করতে হবে, তারপর হচ্ছে লিকুইডিটি নিয়োগ করতে হবে, সেই লিকুইডিটি তার প্রসেস কমপ্লিট করে সেই অ্যাসেট গুলোকে সে ডিস্ট্রিবিউশন করবে। আর যদি আমরা ক্রেডিটর ভলান্টারি লিকুইডেশন দেখি তাহলে আমরা দেখবো এখানে নো ডিক্লারেশন, কোনো ডিক্লারেশনের প্রয়োজন নাই, মেম্বার রেজলিউশন পাস করবে, ক্রেডিটরস মিটিং হবে, তারপর হচ্ছে লিকুইডিটর নিয়োগ করা হবে, তারপর সে ডিস্ট্রিবিউট করবে। আর কম্পালসারি ক্ষেত্রে ক্রেডিটর পিটিশন দাঁড় করাবে, কোর্ট অর্ডার দিবে, অফিসিয়াল রিসিভার নিয়োগ হবে, দেন লিকুইডিটর এখানে তার কাজটুকু করবে এন্ড সেটা পরে ডিস্ট্রিবিউট, তার অ্যাসেট গুলো ডিস্ট্রিবিউট হবে। এটা হচ্ছে ফুল একটা ডায়াগ্রাম যে একটা কোম্পানি উইন্ডিং আপ করতে হলে তাকে কোন প্রসেসে কমপ্লিট করতে হবে। এই হচ্ছে আমাদের টোটাল লিকুইডেশন প্রসেস। এই লিকুইডেশন প্রসেস যদি আপনাদের কারো কোনো কোশ্চেন থাকে আপনারা কোশ্চেন করতে পারেন। এই লিকুইডেশন প্রসেসে আপনাদের কারো কোশ্চেন আছে? হ্যাঁ আছে, সেটা হচ্ছে ওই যে লিকুইডিটি নিয়োগ দেওয়ার কোনো কি আছে, টাইমলাইন আছে? লিকুইডিটি নিয়োগ দেওয়ার টাইমলাইনটা হচ্ছে যে মেম্বার্স যে যদি ভলান্টারি লিকুইডেশন হয়, যখন ভলান্টারি রেজলিউশন তারা রেজলিউশনটা পাস করবে তখন ওই রেজলিউশন পাসের দিনে তারা লিকুইডিটর নিয়োগ করবে, ঠিক আছে। আর ক্রেডিটরের ক্ষেত্রে ক্রেডিটর যদি আমরা ভলান্টারি লিকুইডেশন হয় তাহলে ক্রেডিটর মেম্বার্স যে রেজলিউশনটা পাস করবে সে সেখানে একটা টেম্পোরারি লিকুইডিটর নিয়োগ করবে, তবে সেটা যখন ক্রেডিটর মিটিং হবে, যখন ক্রেডিটর মিটিং কল করা হবে সেই ক্রেডিটর মিটিং এ লিকুইডিটরকে নিয়োগ করা হয়েছে তাকে কনফার্ম করবে। যদি ক্রেডিটর ওই লিকুইডিটরকে নিয়োগ করতে না চায় বা তাকে অ্যাকসেপ্ট না করে তাহলে তারা অন্য কাউকে এখানে রিপ্লেস করবে। এটা হচ্ছে ক্রেডিটর যে মিটিংটা হবে সেখানে সে অ্যাপয়েন্টেড করতে হবে। আর কম্পালসারি ক্ষেত্রে তো সেটা কোর্ট অ্যাপয়েন্টেড করবে, ঠিক আছে। ওকে। আর কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা, তাহলে হচ্ছে আমরা আমাদের পরের প্রসেসটা দেখি। আমাদের পরেরটা হচ্ছে যে পরের টপিকসটা ছিল সেটা হচ্ছে যে 1% কোম্পানি। আমরা প্রথমে একটা প্রাইভেট লিমিটেড কোম্পানি এবং পাবলিক লিমিটেড কোম্পানি কিভাবে ফরমেশন হয়, সেটা রেজিস্ট্রেশন কিভাবে হয়, তাদের বোর্ড অফ ডাইরেক্টরস মিটিং কিভাবে হয়, তাদের জেনারেল মিটিং গুলো কিভাবে হয়, তারপরে অন্যান্য যে অ্যাক্টিভিটিস গুলো থাকে কোম্পানির সেগুলো আমরা দেখছি। শেয়ার ট্রান্সফার থেকে ফুল প্রসেসটা আমরা প্রিভিয়াস ক্লাসগুলোতে আমরা দেখছি। এখন 1% কোম্পানির ক্ষেত্রেও মোটামুটি একই, জাস্ট হচ্ছে একটু ডিফারেন্ট আছে, সেই ডিফারেন্ট গুলোতে আমরা জেনে নেব। 1% কোম্পানিটা আসলে তাদের যখন এই কোম্পানিটা ফরমেশন করে, যখন এই কোম্পানিটাকে ফরমেশন করা হবে তখন তাদেরও সেই প্রাইভেট লিমিটেড এবং পাবলিক লিমিটেড কোম্পানির মতোই তাদেরকে মেমোরেন্ডাম এবং আর্টিকেলস কি করতে হবে, প্রিপেয়ার করতে হয়। সেটা শিডিউল 9A মেমোরেন্ডাম এবং শিডিউল 9B আর্টিকেলস অফ অ্যাসোসিয়েশন সেম ওয়েতে তৈরি করতে হয়। আর এই 1% কোম্পানি ফরমেশনের ক্ষেত্রে প্রথম শর্ত হচ্ছে যে অনলি একজন মাত্র ন্যাচারাল পারসন ক্যান ফর্ম এ ওপিসি। এখানে কোনো প্রাইভেট কোম্পানি, অন্য কোনো কোম্পানি এই 1% কোম্পানি শেয়ার হোল্ডার হতে পারবে না। শুধু অনলি ওয়ান পারসন, সেটা ন্যাচারাল পারসন হতে হবে, সেই অনলি এই কোম্পানির শেয়ার হোল্ডার হতে হবে।
তারপর হচ্ছে এই কোম্পানির পারমিশনের ক্ষেত্রে যে 1% কোম্পানি, যে 1% ব্যক্তি, যে ব্যক্তি এই কোম্পানিটা ফর্ম করবে, সে একজন সাকসেসরকে নমিনেট করবে রিটেন কনসেন্ট নিয়ে, এবং নমিনি ক্যান উইথড্র এন্ড বি রিপ্লেস। এই নমিনিকে ওই 1% ব্যক্তি সে যে কোনো সময় কি করতে পারে, উইথড্র করতে পারে, অথবা অন্য কাউকে রিপ্লেস এখানে করতে পারে। এই নমিনি চেঞ্জের ক্ষেত্রে ফুল প্রসেসটা সেটা অবশ্যই জয়েন্ট স্টক কোম্পানিকে, আরজেসি কে রিপোর্ট করতে হবে। জাস্ট হচ্ছে এখানে নমিনি হচ্ছে যে একটা আমরা যখন একটা কোম্পানি বলতে বুঝি যে শেয়ার হোল্ডার, কোম্পানিটা একটা চিরস্থায়ী কোম্পানি, এবং একজন শেয়ার হোল্ডার যদি মারা যায়, তাহলে ওই কোম্পানির অবসান হবে না, ওই কোম্পানির অন্য যে শেয়ার হোল্ডার আছে বা তাদের নতুন তাদের যে অন্য সে শেয়ার হোল্ডার সেখানে কি হবে, ওই কোম্পানিটাকে পরিচালনা করবে, অথবা নতুন শেয়ার হোল্ডার তার উত্তরাধিকারী যারা আছে তারা এখানে কোম্পানিটা কি করবে, টেক ওভার করবে। ঠিক 1% কোম্পানির ক্ষেত্রে একই প্রসেস, তাদের যে সাকসেসরকে বা নমিনেট করা হয়েছে, সে সাকসেসর কি করবে, ওই কোম্পানি ওই 1% ব্যক্তির অ্যাবসেন্সে, যদি তার কোনো মৃত্যু হয় বা তার অ্যাবসেন্সে, সে কিন্তু এই কোম্পানিটাকে সেম ওয়েতে টেক ওভার করবে। সো এই নমিনি এর জন্য হচ্ছে যে 1% কোম্পানির একজন নমিনি থাকবে, যে তার অবর্তমানে বা তার যদি সে যদি মারা যায়, তাহলে যাতে ওই সাকসেসর কোম্পানি, ওই সাকসেসর ওই কোম্পানিটাকে কি করতে পারে, অপারেট করতে পারে। যার কারণে তার ওই সাকসেসরের রিটেন কনসেন্ট থাকতে হয়, এবং সেটা আরজেসির কাছে সেটা কি করতে হয়, রিপোর্ট করতে হয় ওই সাকসেসর নমিনি সম্পর্কে। এই 1% কোম্পানির প্রথম শর্ত হচ্ছে যে তার পেড আপ ক্যাপিটালটা হচ্ছে 25 লাখ থেকে 5 কোটি টাকা পর্যন্ত হতে হবে, এর বেশি হওয়া যাবে না। আর ওই কোম্পানির অ্যানুয়াল টার্নওভার 1 কোটি থেকে 50 কোটি পর্যন্ত হতে হবে বা হবে। এই 50 কোটি পার হইলে ওই কোম্পানি আর 1% কোম্পানি থাকবে না, বা তার শেয়ার পেড আপ ক্যাপিটাল 5 কোটি টাকার ক্রস করবে না। যদি এই এক্সিড করে এই লিমিটটা, তাহলে ওই কোম্পানিকে প্রাইভেট অথবা পাবলিক লিমিটেডকে কনভার্ট করতে হবে। এখানে রেজিস্ট্রেশন প্রসেসটা হচ্ছে যে রুলস অফ প্রাইভেট লিমিটেড কোম্পানি অ্যাপ্লাই উইথ নেসেসারি অ্যাডাপ্টেশন, মানে যে প্রসেসে প্রাইভেট লিমিটেড কোম্পানি একটা রেজিস্ট্রেশনটা হয়, সেই সেম প্রসেসে এই 1% কোম্পানির রেজিস্ট্রেশনটা হয়। এখানে এই কোম্পানির ডিরেক্টর এবং ম্যানেজারের মধ্যে এই কোম্পানির একজন মাত্র ডিরেক্টর থাকবে, যে সাধারণত শেয়ার হোল্ডার, সোল শেয়ার হোল্ডার ইজ দ্য ডিরেক্টর। এখানে অন্য কেউ ডিরেক্টর হবে না। তবে কোম্পানি ওই 1% কোম্পানি বা ব্যক্তি বা শেয়ার হোল্ডার চাইলে একজন ম্যানেজার, সেক্রেটারি অথবা আদার এমপ্লয়িজকে সে এখানে অ্যাপয়েন্ট করতে পারে। আর এই 1% কোম্পানির ক্ষেত্রে তাকে প্রতি হাফ ইয়ারলি একটা করে বোর্ড মিটিং করতে হবে। তারপর বলছে যদি কোম্পানি যদি মেমোরেন্ডাম বা আর্টিকেল যদি কোনো চেঞ্জ করতে চায়, তাও সেটা কি করতে হবে, সে অবশ্যই রেজিস্টার জয়েন্ট স্টক কোম্পানির কাছে সে রেজিস্টার সেটা কি করতে ফাইল করতে হবে, সেটা সেখান থেকে অ্যাপ্রুভাল নিতে হবে। এবং ফুল প্রসেসটা সেকশন 12 একটা প্রাইভেট বা পাবলিক লিমিটেড কোম্পানির ক্ষেত্রে যে প্রসেসটা ফলো করে করা হয়, এই চেঞ্জ টু মেমোরেন্ডাম বা আর্টিকেল সেম প্রসেসে 1% কোম্পানির ক্ষেত্রেও করতে হয়। তারপর 1% কোম্পানি শেয়ার ট্রান্সফার করতে পারে, তবে অবশ্যই একজন ব্যক্তির কাছে সেটা আরেকজন ব্যক্তির কাছে যাবে। সেটা হচ্ছে যে ট্রান্সফারেবল অনলি টু ন্যাচারাল পার্সন, ন্যাচারাল পার্সনের কাছে সে ট্রান্সফারটা করতে হবে। আর এই ফুল প্রসেসটাকে সেকশন 38-এ প্রাইভেট কোম্পানি অথবা পাবলিক লিমিটেড কোম্পানির ক্ষেত্রে যে প্রসেসটা ফলো করা হয়, সেই প্রসেসটাকে সে এখানে ফলো করতে হবে, একই প্রসেসে সেটা হবে। এই হচ্ছে টোটাল আমাদের 1% কোম্পানি। এই 1% কোম্পানির আর তেমন বেশি কোনো মানে ডিফারেন্ট কোনো কিছু নাই। জাস্ট হচ্ছে প্রাইভেট লিমিটেড অথবা পাবলিক লিমিটেড কোম্পানির ক্ষেত্রে যে প্রসেসটুকু হয়, ঠিক একই প্রসেসে 1% কোম্পানির ক্ষেত্রে। সেক্ষেত্রে কিছু একটা কন্ডিশন, কয়েকটা ব্যতিক্রম আছে, যেটা আমরা বললাম যে শেয়ার হোল্ডারের কাছে কিছু লিমিটেশন আছে, ডিরেক্টরের ক্ষেত্রে কিছু লিমিটেশন আছে। তারপর হচ্ছে কোম্পানির তার পেড আপ ক্যাপিটাল অথবা তার অ্যানুয়াল টার্নওভারের ক্ষেত্রে একটু লিমিটেশন আছে। তারপর হচ্ছে তার কোম্পানির যে মানে নমিনেটেড মানে সাকসেসর নমিনেট করা, সে প্রসেসটাকে একটু ব্যতিক্রম আছে। এছাড়া অন্যান্য যত সব প্রসেস আছে সব সেম অ্যাজ প্রাইভেট লিমিটেড কোম্পানি এবং পাবলিক লিমিটেড কোম্পানির মতোই।
এখন হচ্ছে আমাদের কর্পোরেট ইভেন্ট এন্ড লিগ্যাল প্রসেস ব্যাংক্রাপসি। আমরা একটু ব্যাংক্রাপসি দেখি। এই ব্যাংক্রাপসি যাওয়ার আগে আপনাদের কি 1% কোম্পানি নিয়ে আর কোনো কোশ্চেন আছে কিনা আপনাদের? যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে আপনারা করতে পারেন, তাইলে আমরা একটু ব্যাংক্রাপসি নিয়ে আলোচনা করব। 1% কোম্পানি নিয়ে আপনাদের কারো কোনো কোশ্চেন আছে? 1% কোম্পানিটা আসলে নতুন ধারণা, এটা আগে ছিল না। এটা 2020-এ যখন কোম্পানি একটা অ্যামেন্ডমেন্ট আসছে, সেই অ্যামেন্ডমেন্টের মাধ্যমে কিন্তু এই নতুন প্রভিশন গুলো নিয়ে আসা হয়েছে। এটা সাধারণত আগে 1% কোম্পানি, আমাদের কোম্পানি একটা সেই ধরনের পারমিশন ছিলই না। সো এখান থেকে আপনাদের কোশ্চেন হইতে পারে। প্রিভিয়াসে একটা কি দুইটা কোশ্চেন 1% কোম্পানি থেকে হয়েছে, আপনাদের ক্ষেত্রে সামনে হইতে পারে। সো এটা একটু মাথায় আপনারা রাখবেন। আচ্ছা, এবার আমরা একটু ব্যাংক্রাপসি নিয়ে দেখি। ব্যাংক্রাপসিটা আসলে আপনার একটা প্রাইভেট কোম্পানি যখন একটা আমরা উইন্ডিং আপ বলি, বা পাবলিক লিমিটেড কোম্পানি উইন্ডিং আপ, অথবা তার কি বলি যে লিকুইডেশন, অবসায়ন বলি, ঠিক একইভাবে একটা ইন্ডিভিজুয়াল কোম্পানি অথবা সোল ট্রেডার বা পার্টনারশিপ কোম্পানি তার বিজনেসটাকে কিভাবে ব্যাংক্রাপসি হবে সেটা সে তখন ইন্ডিভিজুয়াল অথবা সোল ট্রেডার পার্টনারশিপের ক্ষেত্রে তখন আমরা সেটাকে লিকুইডেশন বলি না, তখন আমরা এটাকে বলি ব্যাংক্রাপসি বলি। হ্যাঁ, এখানে ব্যাংক্রাপসি সাধারণত অ্যাপ্লাই হয় ইন্ডিভিজুয়াল বা সোল ট্রেডার বা পার্টনারশিপের ক্ষেত্রে, কোম্পানির ক্ষেত্রে না। এটা সাধারণত ইকুইভ্যালেন্ট টু কম্পালসরি লিকুইডেশন ফর কোম্পানির। একটা কোম্পানির যে কম্পালসরি লিকুইডেশন হয়, যে প্রসেসটা তার ইকুইভ্যালেন্ট মানে সমান, একই প্রসেস। এখানে যেটা হচ্ছে আমরা যেটা বলি, যখন ইন্ডিভিজুয়াল ভলেন্টারি যে অ্যারেঞ্জমেন্ট গুলো ব্যর্থ হয়, তারপরে সাধারণত এই জিনিসটা চলে আসে। যখন একটা ব্যক্তি তার যে অ্যারেঞ্জমেন্ট থাকে, ভলেন্টারি অ্যারেঞ্জমেন্ট গুলো থাকে, সেগুলোর সাথে কমিটমেন্ট না করতে পারে, তখন সাধারণত তার এই ব্যাংক্রাপসিটা ইস্যুটা চলে আসে। তাহলে এই ব্যাংক্রাপসিটা আসলে কিভাবে হয়? এটাও সাধারণত একইভাবে যেটা কম্পালসরি লিকুইডেশনের মতো কোম্পানি যে কম্পালসরি লিকুইডেশন হয়, ঠিক সেম ওয়েতে এটাও কি কোর্টের অর্ডারের মাধ্যমে হয়। যেমন এটা একটা পিটিশন দাঁড় করা হয় কোর্টের কাছে, এবং সেটা কি করতে পারে ইন্ডিভিজুয়াল বা ডেটর করে, অথবা আনসিকিউরড ক্রেডিটররা করে, অথবা যারা সুপারভাইজর অফ ফেল কি ইন্ডিভিজুয়াল ভলেন্টারি যে অ্যারেঞ্জমেন্ট গুলো, সেই সুপারভাইজার সেটা করতে পারে এই রিট পিটিশনটা। তাহলে এক্ষেত্রে ডেটর যে পিটিশনটা দাঁড় করায়, সেক্ষেত্রে কি ধরনের রেস্ট্রিকশন আছে? ডেটর চাইলেই একটা ইন্ডিভিজুয়াল বা সোল্টার বা পার্টনারশিপের জন্য একটা রিট পিটিশন দাঁড় করাইতে পারে না। তাহলে এক্ষেত্রে দাঁড় করাতে পারে যদি ডেটর ক্যান নট ফাইল এ ব্যাংক্রাপসি পিটিশন। সে ফাইল করতে পারবে না যদি তার ডেপ্ট আর বিলো 20,000 টাকার নিচে হয়, অথবা তার যে অ্যাসেট আছে কোম্পানির, সেটা যদি 2 লাখ টাকা 2,000 টাকা ক্রস করে ফেলে, সেক্ষেত্রে সেটার পিটিশনটা করা যাবে না। তারপর হচ্ছে প্রিভিয়াসলি ডিক্লেয়ার্ড ব্যাংক্রাপ্ট উইদিন লাস্ট 5 ইয়ার্স। যদি কোম্পানি ওই ব্যক্তি বা ট্রেডার বা সোল ট্রেডার বা ইন্ডিভিজুয়াল আপনার উইদিন লাস্ট 5 ইয়ার্স এর মধ্যে সে যদি ডিক্লেয়ার হয় ব্যাংক্রাপ্ট হিসেবে, তাহলে ওই ক্ষেত্রে ডেটর আর এটাকে ব্যাংক্রাপ্ট হিসেবে কি করতে পারবে না, পিটিশনটা দাঁড় করাতে পারবে না। তারপর হচ্ছে কোর্ট ফাইন্ড ইন্ডিভিজুয়াল যে ভলান্টারি অ্যারেঞ্জমেন্ট আছে স্টিল এ ভাইবল অপশন, সেটাকে সে দেখবে। যদি এটা ভাইবল অপশন থাকে, তাহলেও সে কি করতে পারে, ডেটর সেটাকে এই ব্যাংক্রাপসি পিটিশনের জন্য ফাইল করতে পারবে না। এটা হচ্ছে কোর্ট রেস্ট্রিকশন। কোর্টের মাধ্যমে যে আপনাকে রেস্ট্রিক্ট করতেছে, ডেটর চাইলেই যে পিটিশন দাঁড় করতে পারবে এমনটা না। কোন কোন ক্ষেত্রে ডেটর পিটিশনটা দাঁড় করতে পারবে না, সেটা এখানে ব্যাখ্যা করা হয়েছে। এবার হচ্ছে ক্রেডিটর পিটিশন। ক্রেডিটর কখন তার পিটিশনটা দাঁড় করাইতে পারবে? যেমন ক্রেডিটর মাস্ট প্রুভ ইনএবিলিটি টু পে। ক্রেডিটর অবশ্যই এটাকে প্রুভ করতে হবে যে যে যার বিরুদ্ধে যে পিটিশনটা দাঁড় করাচ্ছে, যে ইন্ডিভিজুয়ালের বিরুদ্ধে, সে আসলে কি পরিশোধ করতে পারবে না, সে ধরনের সেটা প্রুভ করতে হবে। যেমন সার্ভিং এ স্ট্যাটুটরি ডিমান্ড আনপেড আফটার 20 ডেজ। যেমন হচ্ছে যে আপনি একটা স্ট্যাটুটরি ডিমান্ড করছেন, যে আপনার একটা পাওনা ছিল, সেটা 21 ডেজের মধ্যে যদি ইন্ডিভিজুয়াল করতে না পারে, পরিশোধ করতে না পারে, তখন সে আপনি এটাকে ধরে নেবেন যে সে ইনএবল, তার অ্যাবিলিটি নাই পে করার। তখন সেটা প্রমাণিত হবে, তখন সেটা ক্রেডিটর
পিটিশনটা দাঁড় করাতে পারবে। তারপর হচ্ছে বাই অ্যাটেম্পটিং বাট ফেলিং টু এনফোর্স দ্য কোর্ট জাজমেন্ট। তারপর বলছে যে ইফ অ্যাসেট ডিসিপশন ইজ পেয়ার্ড ইন্টেরিম রিসিভার মাস্ট বি অ্যাপয়েন্টেড। তারপর এখানে আরেকটা জিনিস, ব্যাংক্রাপসি অর্ডার বা অফিসিয়াল যে রিসিভার আছে, যে ব্যাংক্রাপসি যদি কোর্ট ব্যাংক্রাপসি অর্ডারটা দেয় এবং অফিসিয়াল রিসিভার নিয়োগ করে, সেক্ষেত্রে প্রসেসটা কি হবে, যে বলছে ব্যাংক্রাপসি অর্ডার পারসন বিকাম এ আনরিচার্জ ব্যাংক্রাফট। তারপর বলছে যে সেই অর্ডারটা সেটা কি করতে হবে, পাবলিশ রেকর্ডের জন্য সেটা কি করতে হবে, পাবলিশ করতে হবে। তারপর হচ্ছে অফিসিয়াল রিসিভার সেই কোম্পানি যা বা ইন্ডিভিজুয়াল বা যে ট্রেড বিজনেস আছে বা পার্টনারশিপ বিজনেস আছে, তার যে ফাইন্যান্সিয়াল অ্যাফেয়ার্স আছে সেগুলোকে সে ইনভেস্টিগেট করবে। তারপরে সে একজন ট্রাস্টি ব্যাংক্রাফটি অ্যাসেটের, মানে ওই যার বিরুদ্ধে ব্যাংক্রাফসিটা আনা হয়েছে, সে তার অ্যাসেটের ট্রাস্টি হিসাবে সে কাজ করবে। তারপরে সে কি করবে, তার সমস্ত কার্যক্রম কমপ্লিট করার পরে সে একটা রিপোর্ট করবে কোর্টের কাছে, এবং কোম্পানির যে ইন্ডিভিজুয়াল যে অ্যাসেট গুলো আসে সেগুলো সে ম্যানেজ করবে। তারপর একটা যে ইফেক্ট অফ ব্যাংক্রাপসি, মানে ব্যাংক্রাপসি কখন থেকে ইফেক্ট হবে, হচ্ছে debtors disqualified from acting as a company director and insolvency practitioner। তারপর হচ্ছে লিগ্যাল অ্যাকশন whose still without court approval, prosecuted creditor can still act debtor non-essential asset vest in the trustee for distribution। মানে এখানে হচ্ছে যে আপনার ইফেক্ট অফ ব্যাংক্রাপসি, যখনই ব্যাংক্রাপসিটার ইফেক্ট হবে তখন কোম্পানির ডিরেক্টররা আছে বা ইনসলভেন্সি যে প্র্যাকটিশনার আছে, সে কি হবে, ডিসকোয়ালিফাইড হয়ে যাবে এইসব কার্যক্রম অ্যাক্টিং করা থেকে। তারপর হচ্ছে এই কোর্ট অ্যাপ্রুভাল উইদাউট ছাড়া, কোর্টের কোনো ধরনের অ্যাপ্রুভাল ছাড়া কোনো ধরনের লিগেল অ্যাকশনে বা কোনো কিছু করা যাবে না, কোনো লিগেল অ্যাকশন নেওয়া যাবে না। তারপর হচ্ছে ক্রেডিটর সিকিউরিড ক্রেডিটররা ক্যান স্টিল অ্যাক্ট, তখন ওই ক্রেডিটররা কি করবে, সকল ধরনের কার্যক্রমগুলো তারা করবে। তারপর হচ্ছে ডেটর্স নন এসেনশিয়াল যে অ্যাসেট গুলো থাকে, ডেটর্স নন এসেনশিয়াল অ্যাসেট বেস্ট ইন দ্য ট্রাস্টি ফর ডিস্ট্রিবিউশন, তখন এটা ট্রাস্টির কাছে চলে যাবে সেটা ডিস্ট্রিবিউট করার জন্য। তারপর হচ্ছে ভেস্টিং অফ অ্যাসেট, আসলে কোন অ্যাসেট গুলো ভেস্টিং ফর অ্যাসেট হিসেবে গণ্য হবে, যে অ্যাসেট অটোমেটিক্যালি ট্রান্সফার টু ট্রাস্টি, যেমন বেসিক ক্লোথিং, টুল ফর ট্রেড, হাউস হোল্ড গুডস, তারপর হচ্ছে ট্রাস্ট প্রপার্টি, তারপর প্রোটেক্ট কি টেনেন্সির যে জিনিসগুলো, প্রোটেক্টেড টেনেন্সির যে জিনিসগুলো থাকবে, বিশেষ করে হচ্ছে যে ইন্ডিভিজুয়াল তার যে অ্যাসেট গুলো থাকবে, তার ট্রাস্ট প্রপার্টি অথবা তার হাউস হোল্ড যে গুডস গুলো থাকবে, সেগুলো বেসিক গুডস, এগুলোকে সে এই ভেস্টিং অফ অ্যাসেট হিসেবে কনসিডার করতে পারবে না। তার এই অ্যাসেট গুলো কি হবে, ট্রাস্টির নিকট ট্রান্সফার হবে না। মানে হচ্ছে একজন ইন্ডিভিজুয়াল যদি সে ব্যাংক্রাফট হয়ে যায়, তাহলে তার নিত্য প্রয়োজনীয় যে জিনিস, তার যে হাউস হোল্ড গুডস, এগুলো সে কখনোই মানে ট্রাস্টের নিকট যাবে না। ঠিক আছে, সো এই জিনিসগুলোকে এক্সপ্লোর করতে হবে। এছাড়া অন্যান্য যে জিনিসগুলো থাকবে সেগুলো ওই যে লিকুইডিটর আছে সে কি করবে, সেগুলো সে গ্রহণ করে নিবে এবং সেগুলো প্রপার ওয়েতে সে ডিস্ট্রিবিউট করবে। তারপর হচ্ছে ডিচার্জ ফ্রম ব্যাংক্রাপসি, যে অটোমেটিক্যালি ডিচার্জ আফটার 1 ইয়ার, এটা এক বছর পরে অটোমেটিক্যালি ডিচার্জ হয়ে যাবে এই ব্যাংক্রাপসি থেকে। debt legally waived, তারপর হচ্ছে may still be subject to bankruptcy restriction order for up to 15 years if misconduct is found। তারপর হচ্ছে negative impact on credit history and business prospect, মানে এখানে হচ্ছে যে একটা কোম্পানি যদি ইন্ডিভিজুয়াল ব্যাংক্রাপসি হয়ে যায়, সেই ব্যাংক্রাপসি থেকে কখন ডিচার্জ হবে, বলছে 1 বছরের মধ্যে সে অটোমেটিক্যালি সে কি হয়ে যাবে, এই ব্যাংক্রাপসি থেকে ডিচার্জ হয়ে যাবে। তারপর হচ্ছে তার যদি তার কোনো ধরনের মিসকন্ডাক্ট পাওয়া যায়, তাহলে সেটা এই ব্যাংক্রাপসি রেস্ট্রিকশন অর্ডার অনুযায়ী সে 15 বছর পর্যন্ত কিন্তু এই রেস্ট্রিকশনের মধ্যে ডিচার্জ না হতে পারে, এর মধ্যে সেটা থাকতে পারে। তারপর হচ্ছে নেগেটিভ ইম্প্যাক্ট অন ক্রেডিট, তার এই একজন ব্যাংক্রাফট যে হবে তার কিন্তু একটা নেগেটিভ ইম্প্যাক্ট হবে তার ক্রেডিট হিস্ট্রিতে এবং বিজনেস প্রসপেক্টে।
এখানে ডিস্ট্রিবিউশন টু ক্রেডিটর, এক্ষেত্রে যদি কোনো একটা ব্যাংক্রাপসি, কোনো ব্যক্তি যদি ব্যাংক্রাপসি হয়, তাহলে তার যে অ্যাসেট গুলো থাকবে সেটা কিভাবে ডিস্ট্রিবিউট হবে সেই একটা প্রসেস এখানে বলা আছে, মানে কার আগে কে পাবে। এখানে প্রথমে বলছে যে এই ব্যাংক্রাপসি প্রসেসে যে ধরনের কস্ট গুলো হবে সেই কস্ট গুলোকে আগে সেখান থেকে ফুলফিল করতে হবে। সেকেন্ড হচ্ছে প্রি প্রেফারেন্সিয়াল যে ক্রেডিট গুলো আছে, প্রভিশন গুলো আছে, ডেট গুলো আছে, সেগুলোকে আগে পরিশোধ করতে হবে। তারপর হচ্ছে তারপর হচ্ছে অর্ডিনারি ডেট গুলো যেগুলো আছে সেগুলো পরিশোধ করতে হবে। এছাড়া যদি কোনো ইন্টারেস্ট থাকে, ক্রেডিটর যদি প্রুভ করতে পারে তার যে ডেট ছিল তার উপরে একটা ইন্টারেস্ট আছে, সেই ইন্টারেস্টটা যদি সেটা প্রুভ করতে পারে সেই ইন্টারেস্টটা পরিশোধ হবে। তারপর হচ্ছে 6 নম্বরে পরিশোধ হবে যদি কোনো কি থাকে, পোস্টপন ডেট থাকে, ফর এক্সাম্পল ডেট ওয়েট টু দ্য ব্যাংক্রাফট স্পাউস, সে ধরনের কোনো ডেট থাকলে সেই ডেটগুলো পরিশোধ হবে। দেন যদি সারপ্লাস কোনো কিছু থাকে সেটা ব্যাংক্রাফট যে হয়েছে সে ব্যক্তিকে কি করতে হবে, রিটার্ন দিতে হবে। তাহলে এটা হচ্ছে টোটাল ক্রেডিটর ডিস্ট্রিবিউশন টু ক্রেডিটরস। এই প্রসেসে একজন ট্রাস্টি সেটা ওই ব্যাংক্রাফটের সম্পদগুলোকে টেক ওভার করে সেগুলো রিয়ালাইজ করে এই প্রসেসে সে পরিশোধ করবে, ডিস্ট্রিবিউট করবে। এটা ছিল আমাদের টোটাল ব্যাংক্রাপসি। এখন এই ব্যাংক্রাপসি মোটামুটি এখানে ব্যাংক্রাপসি থেকে প্রিভিয়াসে তেমন একটা কোশ্চেন আসে নাই। আমাদের যে আহ, যে প্রফেশনাল লেভেলের যে এক্সাম গুলো ছিল সেই এক্সামে তেমন কোশ্চেন আমরা ব্যাংক্রাপসি দেখি নাই। আমার যতটুকু মনে পড়ে একটা কি দুইটা কোশ্চেন হয়েছে কিনা, আমার সম্ভবত একটা কোশ্চেন আমার মনে আছে যে হয়েছে একটা সালে, কিন্তু এর পরবর্তী আমরা দেখি নাই। যদি এই রিলেটেড যদি কোশ্চেন হয়, যদি আবার আসে ফার্দার, যাতে আপনারা দিতে পারেন, যার কারণে এই আজকের এই ব্যাংক্রাপসি নিয়ে আলোচনা করা হয়েছে। এখানে এই ব্যাংক্রাপসির মূল প্রসেসটা হচ্ছে সে আসলে কখন লিকুইডেটর, একজন ব্যাংক্রাফট যখন একটা ইন্ডিভিজুয়াল ব্যাংক্রাফট হয় তার যে অ্যাসেট গুলো কিভাবে একজন ট্রাস্টির কাছে আসে এবং সেটা কিভাবে সে রিয়েলাইজ করবে এবং কিভাবে কাদেরকে প্রায়োরিটি বেসিসে পরিশোধ করবে, এই ধরনের কোশ্চেন আসতে পারে। এবং প্রিভিয়াসও এই ধরনের একটা কোশ্চেন হয়েছিল একটা কেস দিয়ে, আপনাদেরও এই ধরনের কোশ্চেন আসতে পারে। সো এই ব্যাংক্রাপসি থেকে যদি আপনাদের কারো কোনো কোশ্চেন থাকে আপনারা কাইন্ডলি বলতে পারেন, তাইলে আমি একটু আলোচনা করব। না হচ্ছে আমরা কিছু এক্সাম্পল এক্সাম্পল নিয়ে আলোচনা করব, তাহলে আপনাদের একটু বুঝতে সুবিধা হবে কি ধরনের কোশ্চেন পরীক্ষা থাকবে, তাহলে আপনার তো মানে ওইভাবে প্রিপারেশন নিতে পারবেন। যদি আপনাদের কারো ব্যাংক্রাপসি নিয়ে যদি কোনো কোশ্চেন থাকে আপনারা করতে পারেন। ব্যাংক্রাপসি নিয়ে আপনাদের কারো কোশ্চেন আছে? হ্যালো, আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যালো, আপনারা কি আছেন কেউ? ভাই আমার কথা কি শোনা যাচ্ছে? আপনারা যদি রেসপন্স না করেন আসলে ক্লাস তো ওইভাবে নেওয়া যাবে না, আপনাদের রেসপন্স করতে হবে। আপনারা প্রপার যদি রেসপন্স না করেন আসলে ক্লাসটা এভাবে সাকসেস হবে না। আমি প্রথমেই আপনাদেরকে বললাম যে ক্লাস আপনাদের রেসপন্স একটু করতে হবে, তাহলে যেহেতু থিওরিটিক্যাল ক্লাস আসলে ওইভাবে আপনারা ইন্টারেস্টেড হবেন না, মানে যে ধৈর্য হারিয়ে ফেলবেন। এখন এই ধৈর্য রাখার জন্য আপনাদের কিন্তু রেসপন্স করতে হবে। এখন আপনাদের যদি রেসপন্স না করেন তাইলে আসলে আমি তো কন্টিনিউ করতে মানে পারবো না। সো আপনার যদি কোনো কোশ্চেন থাকে তাহলে বলেন, নাহলে আমরা একটু কোশ্চেন নিয়ে আলোচনা করি। আপনারা আসুন তো। মিস্টার জাকারিয়া আপনি আছেন? জাকারিয়া সাহেব আপনি আছেন?
মিস্টার আলম সাহেব, এস আলম। হ্যালো। আচ্ছা, অমিতাভ দত্ত। অমিতাভ দত্ত, আপনি আছেন? আমার কথা কি শোনা যাচ্ছে? আচ্ছা, আপনারা মনে হয় কেউ নাই। সো আমি আসলে ক্লাসটা কন্টিনিউ করা লাভ হবে না। সো আমরা পরবর্তী ক্লাসে তারপরে প্রয়োজনীয় আর যে টপিকস এবং এক্সাম্পল আছে আমরা সেটা নিয়ে ডিসকাস করব। হ্যাঁ, ঠিক আছে, তাহলে আজকে আমরা এখানে আজকে ক্লাস শেষ করে দিলাম। আমরা নেক্সট ক্লাসে যদি আপনারা প্রেজেন্ট থাকেন এবং মানে রেসপন্স করেন তাইলে আমরা কোশ্চেন নিয়ে আলোচনা করব এবং আমাদের অন্যান্য টপিকস নিয়ে আমরা আলোচনা করব। তাহলে আমি হচ্ছে আজকে আমার ক্লাসটা এখানে রাখতেছি। নেক্সট ক্লাসে আমরা অন্য বিষয়গুলো নিয়ে একটু কথা বলবো এবং আপনাদের এক্সাম ওরিয়েন্টেড যে কোশ্চেন আছে সেটা নিয়ে আলোচনা করবো। ঠিক আছে, সবাই ভালো থাকবেন।